আমার সৎ ব্যবহার, ভদ্রতা সম্রাট এবং তার সভাসদ, সামরিক বিভাগ এবং জনসাধারণের উপর প্রভাব বিস্তার করতে শুরু করেছে। তারা সকলেই সন্তুষ্ট বলে আমার মনে হচ্ছে। আমার আরও মনে হচ্ছে যে আমি শীঘ্রই মুক্তি লাভ করব, যাতে আমি সকলের মন জুগিয়ে চলে তাদের বিশ্বাস উৎপাদন করতে পারি। আমি সেই চেষ্টা করতে লাগলাম। স্থানীয় ব্যক্তিরাও ক্রমশ বুঝতে পারছে যে আমি তাদের কোনো ক্ষতি করব না। যেমন আমি মাঝে মাঝে শুয়ে পড়তাম এবং সেই সময় 5-6 জন লিলিপুট যদি আমার হাতের তালুতে উঠে নৃত্য আরম্ভ করে দিত, তাহলে আমি তাদের কখনো বাধা দিতাম না। ছোট ছেলেমেয়েরাও ক্রমশ সাহসী হয়ে আমার চুলের মধ্যে লুকোচুরি খেলতো। আমি এখন ওদের ভাষা বেশ বুঝতে পারি এবং ওদের ভাষাতে কথাও বলতে পারি। সম্রাটের একদিন ইচ্ছা হলো দেশীয় কিছু ক্রীড়া দেখিয়ে আমার চিত্ত বিনোদন করবেন। নানা রকম খেলাধুলায় লিলিপুটরা বেশ পারদর্শী এবং অনেক দেশের চেয়েও শ্রেষ্ঠ। মাটি থেকে 12 ইঞ্চি উপরে ও 2 ফুট দীর্ঘ দড়ির উপর তাদের খেলাগুলো দারুণ। পাঠকদের ধৈর্যচ্যুতি হলেও আমি এই বিষয়ে কিছু বলবো। রাজসভায় যারা বড় চাকরির প্রার্থী, তাদের এই দড়ির খেলা শিখতে হয়। যে কোনো পরিবারের অথবা স্বল্প শিক্ষিত প্রার্থীরা যুবা বয়স থেকেই এই দড়ির খেলা শিখতে থাকে। যখনই কোনো বড় পদ খালি হয়, সে মৃত্যুর জন্যই হোক অথবা অসাধুতার জন্য কর্মচ্যুত হলে প্রার্থীরা উক্ত শূন্য পদের জন্য আবেদন করে। তখন সম্রাট তার সভাসদদের মনোরঞ্জনের জন্য দড়ির খেলা দেখাতে হয়। মাটিতে না পড়ে যে সবচেয়ে উঁচুতে লাফাতে পারবে, শূন্য পদটি তাকেই দেওয়া হয়। প্রধানমন্ত্রীকে তার যোগ্যতা প্রমাণ করার জন্য এবং তিনি যে তার কর্মকুশলতা অব্যাহত রেখেছেন তা দেখাবার জন্য সম্রাট তাকেও দড়ির খেলা দেখাতে আহ্বান করেন। কোষাধ্যক্ষ ফ্লিমন্যাপকেও মাঝে মাঝে দড়ি ডিঙাতে বলা হয়, তবে এক্ষেত্রে সাম্রাজ্যের যে কোনো সম্মানীয় প্রতিযোগী অপেক্ষা তার জন্য দড়ি 1 ইঞ্চি উঁচুতে ধরা হয়। কোষাধ্যক্ষ মশাই এই খেলাটি উত্তম রূপে আয়ত্ত করেছিলেন। তিনি কিছু অতিরিক্ত কৌশলও দেখাতেন। পক্ষপাতিত্ব না করেও বলতে পারি যে আমার বন্ধু ব্যক্তিগত ব্যাপার স্যাপার মুখ্য সচিব রেলড্রিসালও বড় কম যান না। কোষাধ্যক্ষের পরে তার স্থান, আর বাকি সব অফিসাররা মোটামুটি কৌশলী। এই প্রতিযোগিতায় মাঝে মাঝে মারাত্মক দুর্ঘটনা ঘটে, সংখ্যাও বড় কম নয়। আমি নিজেই 2-3 জন প্রার্থীকে হাত পা ভাঙতে দেখেছি। কিন্তু বিপদটা আরও বড় আকারে দেখা যায় যখন মন্ত্রীরা স্বয়ং প্রতিযোগিতায় যোগ দেয়, কারণ তারা তাদের সহকর্মী অপেক্ষা যে সেরা তা প্রমাণ করার জন্য নিজ ক্ষমতা অপেক্ষা শক্তি প্রয়োগ করে, যার ফলে তারা প্রায়ই আহত হয়। আমি এই দ্বীপে আসবার 2-1 বছর আগে আমার বন্ধু ফ্লিমন্যাপ তার ঘাড় ভেঙে ফেলত, যদি না ভাগ্যক্রমে রাজার একটি কোমল কুশন তার পতনের স্থানে পড়ে থাকত। আরও একটি ক্রীড়া আছে, কিন্তু সেটি বিশেষ উপলক্ষে কেবল সম্রাট এবং তার প্রথম সারির মন্ত্রীদের সামনে দেখানো হয়। সম্রাট তার টেবিলের উপর 6 ইঞ্চি মাপের সিলিকনের 3টি সরু সুতা রাখেন। প্রথমটি নীল, দ্বিতীয়টি লাল এবং তৃতীয়টি সবুজ। সম্রাট যদি কাউকে বিশেষভাবে অনুগ্রহ দেখাতে চান এবং এইগুলো তাদের শক্তির স্বীকৃতিস্বরূপ উপহার দেওয়া হয়, তবে তাদের প্রতিযোগিতায় যোগ দিতে হয়। প্রতিযোগিতাটি হয় সম্রাটের আড়ম্বরপূর্ণ চেম্বার অফ স্টেট হলে। এখানে প্রার্থীদের যে প্রতিযোগিতা যোগ দিতে হয় তা আগে প্রতিযোগিতা থেকে ভিন্ন এবং এই ধরনের ক্রীড়া আমি পৃথিবীর কোথাও দেখিনি। সম্রাট দিকচক্রবালের সঙ্গে উভয় প্রান্ত সমান্তরাল রেখে হাতে একটি ঘড়ি ধরেন এবং প্রার্থীদের কখনো ছড়িটি লাফিয়ে অতিক্রম করতে হয়, আবার কখনো সামনে বা পেছন ফিরে দড়ির নিচ দিয়ে যেতে হয়। সম্রাট অবশ্য ছবিটি ইচ্ছেমতো উঁচু নিচু বা এপাশ ওপাশ করতে পারেন। সময় সময় তার প্রধানমন্ত্রী ছড়ির অপর প্রান্ত ধরেন, আবার কখনো প্রধানমন্ত্রী একাই ছড়িটি ধরেন। যে সর্বাপেক্ষা সহজে দড়ির উপর বা নিচ দিয়ে ছড়িটি অতিক্রম করতে পারে তাকে নীল সুতোর উপহার দেওয়া হয়। পরবর্তী স্বত্বাধিকারীকে দেওয়া হয় লাল সুতো এবং তৃতীয় ব্যক্তি পান সবুজ সুতো। বিজয়ীরা এই রঙিন সুতো নিয়ে তাদের কোমরে বাঁধে। এছাড়া এরকম রঙিন বন্ধনীযুক্ত অনেক অফিসারকে রাজসভায় দেখা গেছে। রাজার অশ্বশালায় যোদ্ধাদের ঘোড়াগুলোও আমাকে চিনে নিয়েছিল। তারা আমাকে আর ভয় পেত না এবং আমার পায়ের খুব কাছে আসতো। আমি মাটিতে হাত পাততাম আর অশ্বরোহী লাফিয়ে আমার হাতে নামতো। একবার সম্রাটের একজন শিকারী তো তার ঘোড়ায় চড়ে আমার জুতা সমেত পা লাফিয়ে পার হয়েছিল। নিশ্চয়ই খুব কৃতিত্বের ব্যাপার। সম্রাটের কতগুলো অন্যরকম খেলা দেখবার আমার সৌভাগ্য হয়েছিল। আমার নিজের খেলা নয়,
লিলিপুটদের দিয়েই আমি খেলা দেখিয়েছিলাম। আমি সম্রাটদের বললাম, 2 ফুট লম্বা এবং সাধারণ একজোড়া একগাছা বেতের মতো পুরো কিছু ছড়ি আমাকে আনিয়ে দিন। সম্রাট তখনই তার বন বিভাগের মন্ত্রীকে সেই মতো আদেশ করলেন। পরদিন সকালেই 6খানা 8 ঘোড়ার গাড়ি চালিয়ে 6 জন কাঠুরিয়া ছড়ি এনে হাজির। আমি ছড়ি বলছি, কিন্তু ওদের কাছে এগুলো কাঠের মোটা গুঁড়ির সমান। আমি 9খানা ছড়ি বেছে নিলাম। আমি ছড়ি বলছি, কিন্তু ওদের কাছে এগুলো কাঠের মোটা গুঁড়ির সমান। আমি 9খানা ছড়ি বেছে নিলাম। তারপর সেগুলোকে চারিদিকে পোতা ছড়িগুলোর সঙ্গে মাটিতে শুইয়ে রাখলাম। তারপর আমি আমার রুমালখানা বেশ টান টান করে ওই 9টা ছড়ির মাথায় লাগিয়ে মাটিতে পোতা কাঠিগুলোর সঙ্গে বেঁধে দিলাম। তার মানে 1খানা সামিয়ানা টাঙানো হলো আর কি, কিন্তু ঢিলে ঢালা নয়, বেশ মজবুত করেই বাঁধা হলো। আমার কাজ শেষ করে আমি সম্রাটকে অনুরোধ করলাম বাছা বাছা 24 জন অশ্বারোহী আনতে, আর আমার খাটানোয় সামিয়ানার উপর তাদের ক্রীড়া কৌশল দেখাবে। আমার প্রস্তাব সম্রাট অনুমোদন করলেন এবং অশ্বারোহী আনার জন্য হুকুম দিলেন। অশ্বারোহীরা আসতে আমি তাদের সবাইকে ক্যাপ্টেন এবং অস্ত্রশস্ত্র সমেত আমার খাটানো রুমাল সামিয়ানার উপর তুলে দিলাম। তারা সার গিয়ে দাঁড়ালো। এরপর ওরা দুভাগে ভাগ হয়ে গেল এবং তাদের তলোয়ার এবং ভোতা, তীর বা বর্ষা বার করে নকল যুদ্ধ আরম্ভ করে দিল। একদল আক্রমণ করে, অপর দল আক্রমণ প্রতিহত করে এবং পাল্টা আক্রমণ করে। বেশ মজার অথচ উত্তেজনাপূর্ণ দৃশ্য। এমন চমৎকার কুচকাওয়াজ আমি দেখিনি। আমার রুমালটি বেশ মজবুত করেই বাঁধা ছিল, তা ওদের অসুবিধা হচ্ছিল না, যেন মাঠেই খেলা দেখাচ্ছে। এই কুচকাওয়াজ দেখে রাজা অত্যন্ত কৌতুক বোধ করলেন এবং এই খেলা পরপর কয়েকদিন চালাবার আদেশ দিলেন। সম্রাট খেলাটি এত দূর উপভোগ করলেন যে তিনি আমাকে বললেন তাকে সামিয়ানার উপর তুলে। তখন তিনি নিজেই তার ঘোড়সওয়ারদের আদেশ দিলেন। শুধু তাই নয়, তিনি আমাকে বললেন সিংহাসন সমেত মহারানীকে তুলে ধরে রাখতে, যাতে তিনিও খেলাটি ভালো করে দেখতে এবং উপভোগ করতে পারেন। আমি মহারানীকে মঞ্চ থেকে 2 গজ দূরে তুলে ধরে রাখলাম। সেখান থেকে তিনিও খেলা দেখে খুব আনন্দ উপভোগ করতে লাগলেন। আমার ভাগ্য ভালো যে কোনো দুর্ঘটনা ঘটেনি। কেবল একটা তেজি ঘোড়া রুমালে একটা সরু ছিদ্রে পা ঢুকিয়ে ফেলেছিল, ফলে সে নিজেও পড়ে যায় এবং তার আরোহী কাপ্তেনকেও ফেলে দেয়। আমি অবশ্য সঙ্গে সঙ্গে ওদের তুলে দিয়েছিলাম। পরে আমি এক হাত দিয়ে ফুটোটি বন্ধ করে তারপর অপর হাত দিয়ে ঘোড়সওয়ারদের একে একে সামিয়ানার উপর থেকে নামিয়ে দিয়েছিলাম। যে ঘোড়াটি পড়ে গিয়েছিল তার বাঁদিকের কাঁধে আঘাত লেগেছিল, কিন্তু কাপ্তেনের কোনো আঘাত লাগেনি। রুমালটা আমি মেরামত করে দিয়েছিলাম, তবে ওই খেলার পুনরাবৃত্তি করতে আমি আর সাহস করিনি। আমি মুক্তিলাভের 3 দিন আগে যখন নানা অনুষ্ঠান মারফার সম্রাটের চিত্তবিনোদন করছিলাম, সে সময় একজন দ্রুতগামী অশ্বারোহী ছুটে এসে সম্রাটকে খবর দিল যে দ্বীপে যখনই আমি অবতরণ করেছিলাম সেখানে মস্ত বড় কালো রঙের একটা জিনিস পড়ে আছে। জিনিসটির আকার বড় অদ্ভুত। মাঝখানটা মানুষ সমান উঁচু আর চারদিক ঘিরে চওড়া বারান্দা মতো। প্রথমে ভেবেছিল এটা বুঝি কোনো প্রাণী, কিন্তু পরে লক্ষ্য করে দেখলো ওটা ঘাসের উপর শুধু পড়ে আছে নিশ্চয়ই। কেউ কেউ সাহস করে একজনের ঘাড়ে চেপে জিনিসটার মাথায় উঠল। মাথাটা চ্যাপ্টা, পা চেপে বোঝা গেল ওটা ফাঁপা। ওদের অনুমান জিনিসটি পাহাড় মানুষের এবং মাননীয় সম্রাট আদেশ দিলে ওরা 5টা ঘোড়া নিয়ে জিনিসটি দিয়ে আসতে পারে। আমি সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছি ওরা কী জানতে চাইছে। খবরটা পেয়ে আমি আনন্দিতই হলাম। জাহাজ ধ্বংস হবার পর নৌকায় উঠে টুপিটা মাথায় ভালো করে বসিয়ে দিয়ে আটকে দিয়েছিলাম। নৌকাতেও প্রচুর ধকল গেছে, দড়িটা যে কোনো সময় ছিঁড়ে যাবে। তারপর আমি দ্বীপে অবতরণ করে যখন ঘুমিয়ে পড়েছিলাম, তখন কোনো এক সময় টুপিটা আমার মাথা থেকে খুলে পড়ে গিয়ে হয়তো বাতাসে দূরে কোথাও ছিটকে গিয়েছিল। আমি ভেবেছিলাম সমুদ্রে সাঁতার দেওয়ার সময় টুপিটা হয়তো আমার মাথা থেকে খসে গেছে। আমি সম্রাটকে অনুরোধ করলাম যত শীঘ্র সম্ভব টুপিটা আনিয়ে দিতে। জিনিসটিও তার ব্যবহার কী তা আমি সম্রাটকে বুঝিয়ে বললাম। পরদিনই একদল ঘোড়সওয়ার টুপিটি নিয়ে এলো, কিন্তু টুপির অবস্থা মোটেও ভালো নয়। ওরা টুপিটির কানায় 2টো বড় বড় ফুটো করেছে। সেই ফুটোয় এক হুক আটকেছে। হুকে দড়ি বেঁধে ঘোড়ার সঙ্গে লাগিয়ে দিয়ে টানতে টানতে নিয়ে এসেছে। তা প্রায় আমাদের আধা মাইল টক হবে, তবু তো জমি এবড়ো থেবড়ো নয়। এই ঘটনার 2 দিন পর সম্রাট সৈন্যবাহিনীর একটা বড় অংশ রাজধানীর আশপাশের ব্যারাকে থাকত। রাজমশাইয়ের কি খেয়াল হলো, তিনি বাহিনীর সেনাপতিকে আদেশ দিলেন যে পাহাড় মানুষ তার 2 পা যতদূর সম্ভব ফাঁক করে দাঁড়াবে। সৈন্যবাহিনী পতাকা উড়িয়ে ব্যান্ড বাজাতে বাজাতে সেই 2 পায়ের তলা দিয়ে মার্চ করে যাবে। সেনাপতি সমরবিদ্যায় অভিজ্ঞ এবং আমার অনুরক্ত।
আদেশ পেয়ে সেনাপতি তার বাহিনীকে সাজাতে আরম্ভ করলেন। কোন বাহিনীর পর কোন বাহিনী, পদাতিক কতজন থাকবে, অশ্বারোহীর পাশাপাশি কজন থাকবে, তাদের হাতে পতাকা থাকবে, কোন সুরে ব্যান্ড বাজবে ইত্যাদি সব তিনি সম্পূর্ণ করে ফেললেন। 3000 পদাতিক এবং 1000 অশ্বারোহী কুচকাওয়াজে যোগ দিবে। সম্রাটের কঠোর আদেশ জারি করলেন যে সৈন্যরা যেন তাদের শালীনতা এবং শোভনতা বজায় রাখে। কেউ যেন আমাকে উপহাস না করে, তাহলে তার মৃত্যুদণ্ড হতে পারে। কিন্তু ছোকরা সৈন্য বা অফিসারদের দোষ দেওয়া যায় না। আমার পরনের ব্রিসের জোড়ায় যে শোচনীয় অবস্থা হয়েছিল তা দেখে ওদের মধ্যে যে কেউ হাসি সংবরণ নাও করতে পারে, তবে কেউ আমাকে বিদ্রূপ করেনি। আমি আমার মুক্তি দাবি করে সম্রাটের কাছে বারবার আবেদন করতে লাগলাম। সম্রাট তখন প্রথমে তার মন্ত্রিসভার সঙ্গে আলোচনা করলেন এবং পরে জাতীয় প্রতিনিধি মণ্ডলীর পূর্ণ অধিবেশনে আমার মুক্তি প্রসঙ্গটি পেশ করলেন। কেউ আপত্তি করল না, ব্যতিক্রম শুধু স্কাইরেস বলগোলাম। কে জানে বিনা প্ররোচনায় সে আমার দুশ্মন হয়ে গেল। সে একা কী করবে? আমার মুক্তির বিরুদ্ধে আর কেউ আপত্তি করল না এবং সম্রাট স্বয়ং আমার মুক্তি সমর্থন করলেন। রাজার অত্যন্ত বিশ্বাসভাজন মন্ত্রী হলেন গালবেদ, অভিজ্ঞ রাজনীতি। আমার মুক্তির শর্তগুলো তিনি রচনা করলেন, অবশ্য স্কাইরেস বলগোরামের দাবিতে। নইলে হয়তো আমার মুক্তির জন্য কোনো শর্তই আরোপ করা হতো না। সেই শর্তগুলো স্কাইরেস স্বয়ং আমার কাছে নিয়ে এলো। সঙ্গে এনেছিল 2 জন আন্ডার সেক্রেটারি এবং কয়েকজন বিশিষ্ট ব্যক্তি। শর্তগুলো আমাকে পড়ে শুনিয়ে শপথ নিতে বলা হলো। শপথ নিতে হবে প্রথমে আমার স্বদেশ প্রচলিত প্রথা অনুযায়ী এবং পরে লিলিপুটদের দেশে নির্ধারিত আইন মোতাবেক। শপথ নেবার সময় আমাকে বাঁ হাত দিয়ে আমার ডান পা ধরতে হবে। আমার ডান হাতের মাঝের আঙুল দিয়ে আমার মাথায় স্পর্শ করতে হবে, আর বুড়ো আঙুলটি রাখতে হবে আমার ডান কানের ডগা ছুঁয়ে। সেই বিচিত্র দেশের জনগণের আচার ব্যবহার ইত্যাদি এবং আমার মুক্তির শর্তগুলো জানবার জন্য অবশ্যই আপনাদের কৌতূহল হচ্ছে। অতএব তাদের কৌতূহল নিবারণের জন্য আমি সেগুলোর প্রতিশব্দ অনুসারে যথাযথ অনুবাদ করে প্রকাশ করলাম। গোলবাস্টো, মোমারেন, এভলেন, গুর্ডিলো, শেফিন, মুলি, উলিগিউ লিলিপুটদের সর্বশক্তিমান নেতা, যিনি বিশ্বের একাধারে আনন্দ ভীতি পৃথিবীর প্রান্ত পর্যন্ত 5000 ব্লুটুক ব্যাপী যার সাম্রাজ্য, যিনি রাজার রাজা, মানবপুত্র অপেক্ষা দীর্ঘ, যার পদভরে মেদিনী কাঁপে, যার মস্তক সূর্য স্পর্শ করে এবং যার ঈষৎ আঙ্গুলি হেলানে পৃথিবীর যে কোনো রাজার জানু কম্পিত হয়, যিনি বসন্তের মতো মনোরম, গ্রীষ্মের মতো আরামপ্রদ, শরতের মতো ফলপ্রসূ কিন্তু শীতের মতো ভয়ঙ্কর ও হেন মহামহিম রাজাধিরাজ সম্রাট আমাদের স্বর্গরাজ্য সদ্য আগত পাহাড় মানুষের জন্য নিম্নোক্ত শর্ত আরোপ করেছেন, যা তাকে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়ে কঠোরভাবে পালন করতে হবে। 1. আমাদের মহামান্য সম্রাটের পাঞ্জাযুক্ত অনুমতিপত্র ব্যতীত পাহাড় মানুষ আমাদের রাজ্য ছেড়ে যেতে পারবে না। 2. আমাদের বিশেষ অনুমতি ব্যতীত যে আমাদের রাজধানীতে প্রবেশ করতে পারবে না এবং রাজধানীতে আমাদের বিশেষ অনুমতি ব্যতীত যে আমাদের রাজধানীতে প্রবেশ করতে পারবে না এবং রাজধানীতে আসার আগে তাকে অন্তত 2 ঘন্টার সতর্কতামূলক নোটিশ দিতে হবে, যাতে নগরবাসীরা নিজ নিজ আবাসে আশ্রয় নিতে পারে। উক্ত পাহাড় মানুষ কেবলমাত্র নগরের বড় রাস্তা দিয়েই চলাচল করবে এবং কখনো মাঠ বা শস্যক্ষেত্রের উপর দিয়ে হাঁটবে না বা সেখানে শয়ন করবে না। রাস্তা দিয়ে সে যখন হাঁটবে তখন যেন বিশেষভাবে নজর রাখে যাতে সে আমার প্রিয় কোনো নাগরিক ও তাদের ঘোড়া বা গাড়ি পদদলিত না করে ফেলে, এবং রাজি না হলে রাস্তা দিয়ে সে যখন হাঁটবে তখন যেন বিশেষভাবে নজর রাখে যাতে সে আমার প্রিয় কোনো নাগরিক তাদের ঘোড়া বা গাড়ি পদদলিত করে না ফেলে, এবং রাজি না হলে কোনো নাগরিককে যেন নিজের হাতে তুলে না নেয়। 5. জরুরি প্রয়োজন হলে পাহাড় মানুষ জরুরি বার্তাবহনের জন্য অশ্ব সমেত অশ্বারোহী দূতকে তার পকেটে বহন করে নিরাপদে নিয়ে যাবে এবং প্রয়োজন হলে নিরাপদে সম্রাটের কাছে ফিরিয়ে আনবে। এই কাজ তাকে করতে হবে যে কোনো এক চন্দ্রের 6 দিন। ব্লেফুস্কু দ্বীপবাসীরা আমাদের শত্রু, তারা আমাদের আক্রমণ করার তোড়জোড় করছে। যদি আমাদের আক্রমণ করে তাহলে পাহাড় মানুষকে আমাদের মিত্র হতে হবে এবং ওদের নৌবহর ধ্বংস করার জন্য যথাসাধ্য চেষ্টা করতে হবে। 7. উক্ত পাহাড় মানুষ তার অবসর সময়ে আমাদের শ্রমিকদের সাহায্য করবে। আমাদের প্রধান পার্কটির দেয়াল গাঁথাবার জন্য অথবা কোনো রাজপ্রাসাদ তৈরি করার সময়
ভারী ভারী পাথরও তাকে তুলে দিতে হবে। 8, উক্ত পাহাড় মানুষ 2-4 সময়ের মধ্যে আমাদের রাষ্ট্রটা পায়ে হেঁটে ঘুরে এসে তার ম্যাপ দাখিল করবে। সর্বশেষ আমরা বিশ্বাস করি উক্ত পাহাড় মানুষ এই শপথ গ্রহণ করবেন এবং শর্তগুলো অক্ষরে অক্ষরে পালন করবে। এজন্য তাকে প্রতিদিন আমাদের 1728 জনের ভরণ পোষণের উপযুক্ত মাংস এবং পানীয় সরবরাহ করা হবে। আমাদের রাজপুরুষদের কাছে সে যেতে পারবে এবং অন্যান্য সুযোগ সুবিধাও তাকে দেওয়া হবে। আমাদের শাসনের 91তম চন্দ্রের দ্বাদশ দিবসে বেলবোরাক প্রাসাদে এই চুক্তি সম্পাদিত হলো। আমি শপথ গ্রহণ করলাম এবং শর্তগুলো আনন্দের সঙ্গে মেনে নিলাম। যদিও কয়েকটি শর্ত আমার পক্ষে সম্মানজনক ছিল না, সেই শর্তগুলো নৌবহরের প্রধান স্কাইরেস বেলগোলাম আমার প্রতি হিংসাবশে আরোপ করতে তার প্রভাব বিস্তার করেছিল। শপথ গ্রহণ এবং শর্ত মেনে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার শেকল খুলে দেওয়া হলো। আমি মুক্ত হলাম, আমি স্বাধীন। এই অনুষ্ঠানের পুরো সময় সম্রাট আমার কাছে ছিলেন। আমি তার পদতলে সাষ্টাঙ্গে শুয়ে পড়ে আমার কৃতজ্ঞতা প্রকাশ করলাম। তিনি আমাকে উঠতে আদেশ করলেন এবং তারপর অনুগ্রহ করে আমার প্রতি যেসব প্রশংসা বাক্য উচ্চারণ করলেন তার পুনরাবৃত্তি করলে আমার অহংকার প্রকাশ করা হবে। তিনি আশা প্রকাশ করে বললেন যে আমি তার উপযুক্ত ভৃত্য হব এবং আমার প্রতি তার আনুকূল্য দেখানো হয়েছে এবং ভবিষ্যতেও দেখানো হবে। আমি তার যথাযথ মর্যাদা রাখব। দর্শক মনে হয় লক্ষ্য করেছেন যে আমার মুক্তিদান উপলক্ষে আমার শেষ শর্তে সম্রাট অনুগ্রহ করে আমার জন্য যে খাদ্য পানীয় বরাদ্দ করেছেন তা 1728 জন লিলিপুটবাসী উপযুক্ত। কিছুদিন পরে রাজপরিষদে আমার এক বন্ধুকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তারা ঠিক কী করে 1728 জনের হিসাব কষলেন। আনুমানিক নয়, একেবারে যথার্থ হিসাব। উত্তরে আমার সে বন্ধু বললেন যে সম্রাটের গাণিতিকরা কোয়ান্ডারট্রামের সাহায্যে আমার দেহটা মেপে তাদের নিজস্ব একজন মানুষের দেহের তুলনা করেছেন এবং সেই অনুপাতে তাদের ওই সিদ্ধান্তে উপনীত হয়েছে। অতএব এই হিসেব থেকেই দর্শকরা লিলিপুটবাসীর মেধা সম্পর্কে একটা ধারণা করতে পারে। আমি সম্রাটের কাছে যে অনুরোধ করলাম তা হলো যে আমি মিলডেন্ডা নগরী দেখতে চাই। সম্রাট আমার অনুরোধ মঞ্জুর করলেন, কিন্তু বললেন, সাবধান, কোনো নাগরিক বা তার বাড়ির যেন কোনো ক্ষতি না করো। আমি নগর দেখতে যাব এই কথা ঘোষণা করা হলো। যে দেওয়াল নগরটি ঘিরে রেখেছে তার উচ্চতা 2.5 ফুট এবং অন্তত 11 ইঞ্চি চওড়া। একটা ঘোড়ার গাড়ি স্বচ্ছন্দে দেওয়ালের উপর দিয়ে যেতে পারে। দেওয়ালের উপর 10 ফুট অন্তর একটা মজবুত টাওয়ার আছে। পশ্চিম দিকের বড় ফটক আমি ডিঙিয়েই পার হলাম। আমি কোট খুলে রেখে শুধু ওয়েস্ট কোট পরে রাস্তা দিয়ে হাঁটছিলাম, কারণ আমার আশঙ্কা ছিল যে কোর্টের আঘাত লেগে বাড়ি অথবা শহরের রমণীদের ক্ষতি হতে পারে। আমি নিজের দিকে ভালো করে নজর রেখে সাবধানে পা ফেলতে লাগলাম, সর্বদা ভয় কাউকে না মারিয়ে ফেলি। যদিও আদেশ জারি হয়েছিল যে আমি যখন শহর ভ্রমণে যাব তখন কোনো মানুষ হয়তো কৌতূহলের বশবর্তী হয়ে রাস্তায় চলে আসতে পারে। বারান্দা, ছাদ, জানালাগুলি কৌতূহলী দর্শকের সমাবেশে পরিপূর্ণ। কৌতূহলী দর্শকের এমন ভিড় আমি দেখিনি। শহরটি একটি সমচতুষ্কোণ। প্রতি দিকের দেওয়াল 500 ফুট দীর্ঘ। প্রধান দুটি রাস্তা যা পরস্পরকে ছেদ করেছে সে দুটি 5 ফুট চওড়া। ছোট রাস্তা বা গলির ভিতর আমি ঢুকতে পারিনি। সেগুলি 12 থেকে 18 ইঞ্চি চওড়া। শহরটি জনসংখ্যা 5 লক্ষ পর্যন্ত হতে পারে। বাড়িগুলো 3 থেকে 5 তলা পর্যন্ত উঁচু। দোকান বাজার বেশ রমরমা। শহরের কেন্দ্রে যেখানে প্রধান রাস্তা দুটি পরস্পরকে ছেদ করেছে সেইখানে সম্রাটের প্রাসাদ। 20 ফুট দূরে 2 ফুট উঁচু পাঁচিল দিয়ে প্রাসাদটি ঘেরা। সম্রাটের অনুমতি নিয়ে আমি পাঁচিল ডিঙিয়ে প্রাসাদ প্রাঙ্গণে প্রবেশ করলাম। ভেতরে প্রশস্ত জায়গা থাকায় আমি ঘুরে ঘুরে সমস্ত প্রাসাদটি দেখলাম। প্রাসাদের বাইরের উঠোনটির চারিদিক 40 ফুট। এছাড়া আরও উঠোন রয়েছে। রাজকীয় কক্ষগুলো ভেতরের দিকে, সেগুলি দেখবার জন্য ভিতরে যাওয়া দুঃসাধ্য। উঠোনগুলো ঘিরে যে পাঁচিল বা ফটক রয়েছে তা মাত্র 18 ইঞ্চি উঁচু এবং 7 ইঞ্চি চওড়া। ওগুলো সহজে অতিক্রম করতে পারলেও ওপারে পা রাখার জায়গা নেই, কারণ সেখানে অন্য বাড়ি আছে যেটি 5 ফুট উঁচু। বাড়িটি আমার পক্ষে ডিঙানো সম্ভব নয়। তাছাড়া ওই বাড়ির দেওয়াল ও গঠন বেশ মজবুত হলেও ডিঙোবার চেষ্টা করলে আমার পায়ের আঘাতে তার ক্ষতি হতে পারে। অথচ সম্রাটের ইচ্ছে যে আমি তার প্রাসাদের আড়ম্বর দর্শন করি, এজন্য আমাকে 3 দিন অপেক্ষা করতে হয়েছিল।
এই 3 দিনের মধ্যে আমি একটা কাজ করলাম। শহর থেকে 100 গজ দূরে রাজার বাগান থেকে আমার ছুরি দিয়ে কয়েকটি বেশ বড় বড় গাছ কেটে নিলাম। সেই সব গাছ থেকে আমি দুটো টুল বানালাম। প্রতিটা টুল 3 ফুট উঁচু এবং বেশ মজবুত, আমার ভার সইতে পারে। নগরবাসীদের আর একবার নোটিশ দিয়ে সতর্ক করে দেওয়া হলো যে আমি প্রাসাদের দিকে যাচ্ছি। টুল দুটো হাতে নিয়ে আমি প্রাসাদের ছাদ পার করে ওধারের উঠোনে রাখলাম। এই উঠোনটা 8 ফুট চওড়া। আমি তখন এধারের টুলে একটা পা রেখে ছাদ ডিঙিয়ে ওধারের টুলে অপর পা রেখে প্রাসাদের সহজেই পার হলাম। ওধারের উঠোনে নেমে একটা আকশির সাহায্যে এধার থেকে টুলটা তুলে নিলাম। ভেতরের এই উঠোনে আমি শুয়ে পড়ে প্রাসাদের মাঝের তলার জানালা দিয়ে প্রাসাদের ভেতর দেখতে পেলাম। আমি যাতে দেখতে পাই এজন্য ভেতরের জানালাগুলি খোলা ছিল। খোলা জানালার ভেতর দিয়ে আমি প্রাসাদের জাঁকজমক দেখে মুগ্ধ হলাম। সম্রাট এবং রাজকুমারদের দেখলাম, তারা নিজ নিজ আবাসে রয়েছেন, সঙ্গে সেবক সেবিকা। সম্রাজ্ঞী আমাকে দেখতে পেয়ে হাসলেন এবং চুম্বন করার জন্য অনুগ্রহ করে জানালার দিকে তার হাত বাড়িয়ে দিলেন। রাজপ্রাসাদের অন্যান্য বিবরণী আমি আপাতত দিতে পারছি না, সে আমি পরে হয়তো বিস্তৃতভাবে জানাবো। আপাতত আমি যে কাজটি সম্পন্ন করছি তা হলো এই সাম্রাজ্যটির সাধারণ বিবরণ। সাম্রাজ্য কিভাবে গঠিত হলো, কতজন রাজা শাসন করলেন, তাদের যুদ্ধ এবং রাজনীতির ইতিহাস, আইনকানুন, শিক্ষা ব্যবস্থা, ধর্ম, দেশের গাছপালা, জীবজন্তু, দেশের মানুষের আচার ব্যবহার, রীতিনীতি, আমার দৃষ্টিতে তাদের বৈশিষ্ট্য ইত্যাদি আমি লিপিবদ্ধ করতে আরম্ভ করলাম। আমি লিলিপুটদের রাজ্যে প্রায় 9 মাস ছিলাম। সেই সময় সমস্ত উল্লেখযোগ্য ঘটনাও আমি লিখে রেখেছি। আমি মুক্তি পাবার পর এক পক্ষ পরে ব্যক্তিগত ব্যাপারসমূহের মুখ্য সচিব, তাকে এই পদমর্যাদা দেওয়া হয়েছে। রেল ড্রেসাল একজন মাত্র ভৃত্য নিয়ে আমার বাড়িতে এলেন। তার গাড়িটা তিনি কিছু দূরে দাঁড় করিয়ে রাখলেন এবং আমাকে বললেন তাকে 1 ঘন্টা সময় দিতে হবে। আমি সঙ্গে সঙ্গে রাজি হলাম, কারণ লোকটির ব্যক্তিগত অনেক সদ্গুণ আছে এবং তিনি আমার অনেক উপকার করেছেন। আমি শুয়ে পড়তে চাইলাম যাতে তিনি আমার কানের কাছে আসতে পারেন, তাহলে তার কথাগুলো আমি ভালোভাবে শুনতে পাবো। কিন্তু তিনি বললেন তার চেয়ে আমি তাকে আমার হাতে তুলে নিলে ভালো হয়, তাতে তার কথা বলার সুবিধা হবে। আমি মুক্তি লাভ করায় তিনি আমাকে অভিনন্দন জানালেন এবং আমার মুক্তি লাভের ব্যাপারে তারও যে কিছু অবদান আছে সে কথাও সবিনয়ে জানালেন। তিনি আরও বললেন যে দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা কিছু জটিল, নচেত আমাকে নাকি এত শীঘ্রই ও সহজে মুক্তি দেওয়া হতো না। বর্তমান দেশে 2টি চরম সংকট দেখা দিয়েছে, একটি হলো অভ্যন্তরীণ আর অপরটি হলো দেশ আজ এক প্রবল শত্রুর আক্রমণ আশঙ্কা করছে, শীঘ্রই যুদ্ধ লেগে যেতে পারে। অভ্যন্তরীণ ব্যাপারটা তোমাকে বলতে হলে 70 চাঁদ পিছিয়ে যেতে হবে। ট্রাকেসম্যান এবং স্লামেক্সম্যান নামে 2টি রাজনৈতিক দলের মধ্যে বিবাদের তখনই শুরু। দুদলই ক্ষমতা দখল করতে চাই। জুতোর গোড়ালির উচ্চতার তফাত অনুসারে দল 2টি পরিচিত। এই রকম বলা হয় যে উঁচু গোড়ালি বা হাই হিল পার্টি দেশের প্রাচীন সংবিধানে বিশ্বাস, কিন্তু সম্রাট লো হিল পার্টির প্রতি অনুরাগী এবং রাজসভায় সমস্ত পরিষদে এবং বিভিন্ন দপ্তরে তিনি লো হিল পার্টির প্রভাব অনুমোদন করেন, কারণ সম্রাটের রাজকীয় জুতার গোড়ালি তার সভাসদ অপেক্ষা 1 ডুর নিচু। 1 ডুর মানে হলো 1 ইঞ্চির 14 ভাগের 1 ভাগ। বর্তমানে এই 2 পার্টির মধ্যে মনোমালিন্য এমন পর্যায়ে পৌঁছেছে যে ওরা একত্রে আহার ও পান করে না, এমনকি পরস্পরের সঙ্গে কথাও বলে না। এই হাই হিল বা ট্রামেক্সান পার্টি দলে ভারী, কিন্তু মূল ক্ষমতা পুরোপুরি আমাদের হাতে। আমরা আশঙ্কা করছি যে রাজমুকুটের মহামহিম উত্তরাধিকারী হাই হিল পার্টির দিকে ঝুঁকছেন, কারণ তার 1 পায়ের জুতোর একটি গোড়ালি কিছু উঁচু, যে জন্য তিনি ঈষৎ খুঁড়িয়ে হাঁটেন। এই অশান্তির জন্য আমরা বিব্রত এবং চিন্তিত, কারণ আমরা অপরদ্বীপ ব্লেফুস্কু থেকে আক্রমণের আশঙ্কা করছি। ওই রাজ্যটি বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ, ক্ষমতায় আমাদের মহামান্য সম্রাটের সমতুল্য এবং আকারেও প্রায় আমাদের সমান। আমরা তোমার মুখেই শুনেছি যে এই পৃথিবীতে আরও অনেক সাম্রাজ্য এবং রাষ্ট্র আছে যেখানে তোমার মতো দীর্ঘকায় মানুষ বাস করে, কিন্তু আমাদের পণ্ডিতদের এই বিষয়ে সন্দেহ আছে। তারা অনুমান করেন যে তুমি চাঁদ বা অন্য কোনো নক্ষত্র থেকে পড়ে গেছো, কারণ এই পৃথিবীতে তোমার মতো 100টা মানুষ থাকলেই তারা আমাদের সম্রাটের রাজত্বের সমস্ত ফল এবং গবাদি পশু অতি অল্প সময়ে হজম করে ফেলবে। তাছাড়া আমাদের 6000 চাঁদের ইতিহাসে আমরা লিলিফুট এবং ব্রেফুস্কু এই 2টি বৃহৎ সাম্রাজ্য ব্যতীত অন্য কোনো সাম্রাজ্যের উল্লেখ পাইনি। গত 32 চাঁদ ধরে এই 2 রাষ্ট্রে দুর্নাম
দুর্দম যুদ্ধ মাঝে মাঝে চলে আসছে। এই সব যুদ্ধের সূত্রপাত কী করে হলো সে কথা তোমাকেই বলি। দেশে ডিম খাওয়ার একটা প্রাচীন পদ্ধতি ছিল, ডিমের মোটা দিক ভেঙে খাওয়া। কিন্তু বর্তমান সম্রাটের দাদা যখন বালক ছিলেন তখন ডিম খাবার সময় প্রাচীন পদ্ধতি অনুসারে ডিমের মোটা দিক ভাঙতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেন। বোধহয় ছুরি দিয়ে ডিম ভাঙছিলেন। তখন তার বাবা এই আদেশ জারি করেন যে এখন থেকে ডিম খাবার আগে ডিমের সরু দিক ভাঙতে হবে। এই আইনের ফলে দেশে তীব্র অসন্তোষ দেখা দিল। আমাদের ইতিহাস বলে এই আইন উপলক্ষ করে প্রজারা 6 বার বিদ্রোহ করেছিল, যার ফলে একজন সম্রাট তার প্রাণ হারিয়েছিলেন এবং আরেকজন তার মুকুট হারিয়েছিলেন। এই গৃহযুদ্ধে ব্লেফুস্কুর রাজারা ইন্ধন জোগাত এবং পরে বিপ্লব দমন করলে বিদ্রোহীরা ওই দ্বীপে গিয়ে আশ্রয় নিত। একটা হিসেবে জানা যায় যে বিভিন্ন সময়ে 11,000 মানুষ প্রাণ দিয়েছিল, তবুও তারা ডিমের সরুদুক ভাঙতে রাজি হয়নি। এই বিতর্কিত বিষয় নিয়ে কয়েক শত বই লেখা হয়েছে। বিগ ইন্ডিয়ানদের বই নিষিদ্ধ করা হয়েছে এবং সেই দলের কেউ যাতে চাকরি না পায় সেজন্য আইন জারি করা হয়েছে। এইসব গণ্ডগোল চলাকালে ব্লেফুস্কুর সম্রাটরা মাঝে মাঝে তাদের রাষ্ট্রদূত মরফত অনুযোগ করত যে আমাদের ধর্মনেতা মহান লুট্রক পবিত্র গ্রন্থ রুণ্ডকালে যে মূল মতবাদ প্রচার করেছেন তা আমরা ভঙ্গ করছি, ধর্মচারণে বিভেদ সৃষ্টি করছি এবং মহান ধর্মনেতার অপমান করছি। কিন্তু এসবই মূল বইয়ের বিষয়টি বিকৃত করে বলা হয়েছে, কারণ বইয়ে শুধু লেখা আছে যে সকল সৎ ব্যক্তি সুবিধা মতো দিকে ডিম ভাঙবেন। তাহলে সুবিধা মতো দিক কোনটি? আমার ক্ষুদ্র মতে সেই বিচারের ভার ডিম ভঙ্গকারীর উপর অথবা প্রধান ম্যাজিস্ট্রেটের উপর ছেড়ে দেওয়া ভালো। এদিকে বিগ ইন্ডিয়ান নির্বাসিতরা ব্লেফুস্কু রাজ্য তথা সম্রাটের কাছ থেকে প্রচুর আশ্রয় পাচ্ছে এবং সেদেশেও তাদের পার্টি গোপনে তাদের নানাভাবে সাহায্য করছে। ফলে দুই রাষ্ট্রের মধ্যে 36 বছরব্যাপী রক্তাক্ত সংগ্রাম চলতে থাকে। এই যুদ্ধ চলাকালীন সময়ে আমরা 40টি বড় যুদ্ধজাহাজ এবং আরও বেশি সংখ্যক ছোট জাহাজ হারিয়েছি। আমাদের 30,000 নাবিক এবং সৈন্য মারা গেছে এবং অনুমান করা হয় যে শত্রুপক্ষের ক্ষয়ক্ষতি আরও বেশি হয়েছে। যাই হোক, বর্তমানে তারা একটি নৌবহর গঠন করেছে এবং আমাদের আক্রমণ করতে উদ্যত হয়েছে। আমাদের মহামান্য সম্রাট বাহাদুর তোমার সাহস এবং শক্তির প্রচুর আস্থাবান এবং সেজন্য এই সংকটের সময় তোমার কাছে সব কিছু বলতে আমাকে পাঠিয়েছেন। আমি তখন মুখ্য সচিব মশাইকে বললাম যে সম্রাটের প্রতি আমার কর্তব্য আমি নিশ্চয়ই পালন করব, তবে আমি বিদেশি এবং কোনো দলীয় ব্যাপারে নাক গলাতে চাই না। শুধু সম্রাটের জীবন এবং তার রাজ্য বাঁচাবার জন্য আমি আমার জীবনের ঝুঁকি নিয়েও যথাসাধ্য করব। ব্লেফুস্কু সাম্রাজ্যে যে দ্বীপ অবস্থিত সেই দ্বীপটি লিলিপুট দ্বীপের উত্তর পূর্ব দিকে মাঝে 800 গজ প্রশস্ত একটি প্রণালী দ্বারা বিভক্ত। ওই দ্বীপ আমি এখনও দেখিনি এবং পাছে জাহাজ থেকে বা অন্যভাবে শত্রুপক্ষ আমাকে দেখে ফেলে সেই ভয়ে আমি সমুদ্র তীরে যেতাম না। এদেশে আমার আগমনের খবর ওরা এখনও জানে না, কারণ যুদ্ধকালে দুই দেশের মধ্যে সর্বপ্রকার যোগাযোগ কঠোরভাবে নিষিদ্ধ। নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে মৃত্যুদণ্ড। সম্রাট দুই দেশের মধ্যে জাহাজ চলাচল আগেই নিষিদ্ধ করে দিয়েছেন। আমাদের গুপ্তচর খবর এনেছে যে শত্রুপক্ষের পুরো নৌবহর এখন অনুকূল বাতাসের জন্য বন্দরে অপেক্ষা করছে। কিভাবে আমি শত্রুপক্ষের নৌবহর আটক করব তারই একটি পরিকল্পনা সম্রাটের কাছে পেশ করলাম। প্রণালীটির গভীরতা সম্বন্ধে আমি সর্বাধিক অভিজ্ঞ কয়েকজন নাবিকের সঙ্গে পরামর্শ করলাম। এই পথে তারা বহুবার চলাচল করেছে। তারা আমাকে বলল প্রণালীটির মাঝখানটাই সবচেয়ে গভীর। জোয়ারের সময় 70 গ্রাম গ্রাফ অর্থাৎ ইউরোপীয় মাপে 6 ফুট, আর বাকি অংশ বড়জোর 50 গ্রাম গ্রাফ। আমি হেঁটে ব্লেফুস্কুর উত্তর পূর্ব দিকে গেলাম এবং পকেট থেকে দূরবীন বার করে একটা ছোট্ট পাহাড়ের আড়াল থেকে ওদের নৌবহর লক্ষ্য করতে লাগলাম। দেখলাম যে 50টা যুদ্ধজাহাজ, অনেক অনেক ছোট জাহাজ এবং নৌকা রয়েছে। আমি ফিরে এলাম। আমাকে আদেশ জারি করার ক্ষমতা দেওয়া হয়েছিল। সেই আদেশ বলে আমি বললাম, আমার অনেক মজবুত দড়ি এবং লোহার বার চাই। ওরা যে দড়ি আনলো তা টোন সুতার চেয়ে একটু মোটা, আর লোহার রডগুলো সূচের মতো লম্বা এবং মোটা। আমি 3খানা করে সুতো নিয়ে পাকিয়ে মোটা করলাম, আর লোহার রডগুলো বেঁকিয়ে হুক তৈরি করে দড়ির ডগায় বাঁধলাম। তারপর আমি আমার উত্তর পূর্ব তীরে ফিরে গেলাম। আমার কোট, মোজা এবং জুতো খুলে ফেললাম। গায়ে রইল শুধু চামড়ার জার্কিন। জোয়ার আসার আধ ঘন্টা আগে পানিতে নামলাম। মাঝখানে 30 গজ আন্দার সাঁতরে পার হয়ে আবার হাঁটতে আরম্ভ করলাম। আধ ঘন্টার আগেই আমি ওদের নৌবহরের কাছে পৌঁছে গেলাম। আমাকে দেখে শত্রুরা এত ভয় পেয়ে গেল যে
ওরা জাহাজ থেকে ঝাঁপিয়ে পড়ে সাঁতার কেটে পাড়ে উঠল। পাড়ে তখন 1030 ক্ষুদে সৈন্য জমায়েত হয়েছে। আমি তখন হুক বাঁধা দড়িগুলো বার করে ছিপ ফেলার মতো সেগুলো পরপর ছুঁড়ে মাছ ধরার মতো করে জাহাজগুলো গাঁথতে লাগলাম। ইতিমধ্যে আমার হাতে ও দেহের অন্য অংশে ঝাঁকে ঝাঁকে তীর এসে বিচ্ছে। খুবই বিরক্তিকর। মুখে যেগুলো বিচ্ছিল সেগুলো আমাকে বেগ দিচ্ছিল। আমার ভয় হচ্ছিল চোখে যদি তীর বাঁধে তাহলে অন্ধ হয়ে যাব। কিন্তু চট করে আমার মাথায় একটা বুদ্ধি এসে গেল। চশমা জোড়া আমার পকেটেই আছে। সম্রাটের অনুসন্ধানকারীরা আমাকে সার্চ করার সময় সেটা দেখতে পায়নি। আমি সেটা পকেট থেকে বার করে চট করে পরে নিলাম। এবার শত্রুর তীর উপেক্ষা করে সাহস করে এগিয়ে গেলাম। কিন্তু তীর এসে আমার চশমার কাছে আঘাত করলো, কিন্তু ওই পর্যন্তই, কোনো ক্ষতি করতে পারল না। জাহাজগুলোতে আমার হুক লাগানো হয়ে গেল। এবার আমি সব দড়ি একত্র করে টান মারলাম, কিন্তু জাহাজ নড়ল না। বুঝলাম নোঙর বাঁধা আছে। পকেট থেকে ছুরি বার করে নোঙরগুলোর দড়িগুলো কচকচ করে কেটে দিলাম। এদিকে শত শত তীর বর্ষিত হচ্ছে, হাতে এবং মুখে তীর বিচ্ছে। ভ্রুক্ষেপ না করে এবার সব দড়ি ধরে টান মারতেই জাহাজগুলো বন্দর থেকে বেরিয়ে আসতে আরম্ভ করলো এবং 50টা যুদ্ধ জাহাজ আমি টানতে টানতে নিয়ে ফিরে এলাম। ব্রেভস্কুডিয়ানরা প্রথমে আমার মতলব বুঝতে পারেনি, কিন্তু পরে তারা আমার কাণ্ডকরখানা দেখে অবাক এবং বিহম্বল হয়ে গেল। তারা আমাকে নোঙরের দড়ি কাটতে দেখেছিল। তখন ভেবেছিল আমি বোধহয় জাহাজগুলোকে এদিকে ওদিক ভাসিয়ে দেব কিংবা জাহাজগুলো ভেঙে দিব। কিন্তু যখন দেখলো জাহাজগুলোর কোনো ক্ষতি না করে সেগুলো জড়ো করে আমি টেনে নিয়ে চলে যাচ্ছি, তখন তারা হতাশ হয়ে এমন চেঁচামেচি করতে লাগলো যে তার বর্ণনা দেওয়া আমার পক্ষে দুঃসাধ্য। খানিকটা এগিয়ে যাওয়ার পর আমি যখন বুঝলাম আর বিপদের সম্ভাবনা নেই, তখন আমি থামলাম এবং আমার মুখ এবং হাত থেকে বিদ্ধ তীরগুলি পটাপট তুলে ফেললাম। এই দ্বীপে নামার পর যখন আমি আহত হয়েছিলাম, তখন লিলিপুটিয়ানরা আমাকে যে মলম লাগিয়ে দিয়েছিল, এখন আমার কাছে সেই মলম খানিকটা ছিল। আমি তীর লাগা জায়গায় সেই মলম লাগিয়ে দিলাম। ইতিমধ্যে জোয়ার এসে গিয়েছিল এবং আমি প্রায় 1 ঘন্টা অপেক্ষা করলাম। জোয়ার কমে গেলে আমি আবার চলতে আরম্ভ করলাম। চশমাটা খুলে পকেটে রাখলাম। জাহাজ বাঁধা দড়িগুলো বেশ করে ধরে জল ভেঙে এগিয়ে চললাম এবং অবশেষে নিরাপদে লিলিপুট দেশের রাজবন্দরে পৌঁছালাম। অভিযানের ফলাফল জানবার জন্য সম্রাট তার সভাসদদের নিয়ে তীরে আমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। তারা দেখছিলেন জাহাজের বহর অর্ধাচন্দ্রাকার বন্দরের দিকে এগিয়ে আসছে, কিন্তু আমাকে তারা দেখতে পাচ্ছে না। তখন আমি এক বুক পানিতে এবং যখন প্রণালীর মাঝখান গভীরতম জায়গাটিতে এসেছি, তখন তো আমার 1 গলা পানি, শুধু মুন্ডুটি ভাসছে। সম্রাট তখন ভাবছিলেন আমি বুঝি ডুবে গেছি এবং শত্রুপক্ষের জাহাজ সার বেঁধে তাদের আক্রমণ করতে আসছে। কিন্তু অবিলম্বে তার ভয় দূর হলো। ইতিমধ্যে পানির গভীরতা কমে গেছে এবং আমার দেহটাও ক্রমশ জল থেকে উপরে উঠছে। এইভাবে আমি দ্বীপের কাছে এসে গেলাম এবং ওদের কথাও আমার কানে আসতে লাগলো। আমি তখন জাহাজের দড়ির গুচ্ছ বাগিয়ে ধরে চিৎকার করে বললাম, লিলিপুটদের সর্বশক্তিমান মহারাজের জয় হোক। তীরে ওঠার সঙ্গে সঙ্গে সম্রাট আমাকে যথাচিতভাবে সাদর অভ্যর্থনা জানালেন এবং তৎক্ষণাৎ দেশের সর্বোচ্চ সম্মান নারডাক দ্বারা আমাকে ভূষিত করলেন। এবার সম্রাট আমাকে বললেন যে সুবিধামতো আর একদিন ওই দ্বীপে গিয়ে শত্রুদের সমস্ত জাহাজ লিলিপুট বন্দরে নিয়ে আসতে। প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য সম্রাটের আকাঙ্ক্ষা এত প্রবল যে তিনি চান ব্লেফুস্কু দ্বীপটাকে অধিকার করে তাকে তার সাম্রাজ্যের একটি প্রদেশে রূপান্তরিত করতে। সে প্রদেশ শাসন করবে এবং তারই প্রেরিত এক প্রতিনিধি বা ভাইসরয়, এবং তিনি চান বিগ ইন্ডিয়ান নির্বাসিতদের ডিমের সরু দিক ভাঙতে বাধ্য করা এবং তাদের ধ্বংস করা। এর ফলে সম্রাট সারা দুনিয়ার সম্রাট হতে পারবেন। কিন্তু আমি তাকে তার অভিসন্ধি থেকে বিরত রাখার চেষ্টা করলাম। তাকে বোঝাতে চাইলাম যে তাহলে ঘোর অবিচার হবে। সুনীতি বলে না এমনভাবে প্রতিহিংসা নিতে। শেষ পর্যন্ত আমি বেঁকে দাঁড়ালাম এবং স্পষ্টই বললাম যে এক স্বাধীন এবং সাহসী জাতিকে এইভাবে কৃতদাস করতে চাইলে তার মধ্যে আমি নেই। যখন এই বিষয় নিয়ে মন্ত্রণালয় এবং রাজপরিষদে আলোচনা হলো, তখন অধিকাংশ জ্ঞানী এবং গুণী মন্ত্রী এবং পরামর্শদাতারা আমার অনুকূলে মত দিলেন। কিন্তু আমার এই স্পষ্ট ঘোষণা মহামান্য সম্রাটের পরিকল্পনায় সহায়ক নয়। তিনি আমার যুক্তি মানতে রাজি নন। ফলে তিনি আমাকে কখনোই ক্ষমা করেননি। মন্ত্রণালয় পরিষদে তিনি তার মনোভাব সুকৌশলে ব্যক্ত করেছিলেন। আমি পরে শুনেছিলাম পরিষদে আমার সমর্থকরা সম্রাটের মুখের উপর প্রতিবাদ করেননি। তারা নিরাপদ ছিলেন। কিন্তু একদল আমার শত্রু হয়েছিল। তারা আমার বিরুদ্ধে কিছু মন্তব্য প্রকাশ করেছিল। অচিরেই সম্রাট এবং আরও কয়েকজন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হলেন, যা মাস দুয়েকের ভেতরেই সোচ্চার হয়ে উঠল এবং আমি প্রায় ধ্বংস হতে যাচ্ছিলাম। বুঝলাম
রাজরাজাদের যতই সেবা করা যাক, তাদের মন জুগিয়ে চলতে না পারলে পতন অনিবার্য। যে সেবা বা স্বার্থ ত্যাগ করা হয়েছে তা তখন মূল্যহীন হয়ে পড়ে। ব্লেফুস্কু দ্বীপে হানা দেওয়ার প্রায় 3 সপ্তাহ পরে শান্তির বিনীত প্রস্তাব নিয়ে ব্লেফুস্কু থেকে আনুষ্ঠানিকভাবে দূত এলো। বলা বাহুল্য, শান্তি চুক্তি সম্পাদিত হলো এবং পুরোপুরি আমাদের সম্রাটের অনুকূলে। চুক্তির যেসব শর্তের উল্লেখ ছিল সেগুলো উল্লেখ করে আমি দর্শকদের বিরক্ত করতে চাই না। প্রায় 500 জন উপদেষ্টা সমেত 6 জন রাষ্ট্রদূত এসেছিলেন। পরাজিত হলেও তারা এসেছিল সাড়ম্বরে, যা তাদের সম্রাটের উপযুক্ত বলতে হবে। অথচ ব্যাপারটির গুরুত্ব তারা লঘু করে দেখেনি। তারা রাজার কাছে রাজার মতো এসেছিল। চুক্তি স্বাক্ষরিত হলো। আমাকে প্রদত্ত ক্ষমতা বলে আমি ওদের কিছু সাহায্য করেছিলাম এবং তারা ব্লেফুস্কু ব্যবহারে সন্তুষ্ট হয়ে আমাকে ধন্যবাদ জানাবার জন্য একদিন আমার বাড়িতে এলো। তারা আমার সাহস এবং উদারতার প্রশংসা করলো, কারণ আমি তো ইচ্ছে করলে ওদের জীবন এবং সম্পদের প্রচুর ক্ষতি করতে পারতাম, কিন্তু তা করিনি। তাদের সম্রাটের তরফ থেকে আমাকে তাদের দ্বীপে যাবার আমন্ত্রণ জানালো। তারা আমার অসাধারণ শক্তি এবং শৌর্যের কথা শুনেছে। তারা কিছু প্রমাণ দেখাতে বলল। আমি তাদের নিরাশ করলাম না এবং তবে তার বিবরণ জানাবার দরকার মনে করছি না। তারা অবশ্য আমার শক্তির চাক্ষুষ প্রমাণ পেয়ে অবাকও হলো, যেমন সন্তুষ্ট হলো তেমনি। আমিও তাদের ধন্যবাদ জানিয়ে তাদের সম্রাটের প্রতি আমার অভিনন্দন জানালাম। আরও জানালাম যে তাদের সম্রাটের বীরত্ব, অনুকম্প এবং সুশাসক হিসেবে তার খ্যাতির কথা আমি শুনেছি এবং দেশে ফেরার আগে আমি স্বয়ং তাদের দ্বীপে গিয়ে সম্রাটকে আমার অভিনন্দন জানিয়ে আসব। পরবর্তী সময়ে আমাদের সম্রাটের সঙ্গে আমার যখন সাক্ষাৎ করার সুযোগ হলো, তখন আমি ব্লেফুস্কুটিয়ান সম্রাটের সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করলাম। সম্রাট অবশ্য দয়া করে আমাকে অনুমতি দিলেন, কিন্তু আন্তরিকতার সঙ্গে নয়। কারণটা আমাকে তারই একজন সভাসদ জানিয়েছিলেন। ব্লেফুস্কু দ্বীপের রাষ্ট্রদূতদের সঙ্গে আমার যে সাক্ষাৎ হয়েছিল তারই এক বিকৃত রূপ ফিল্মন্যাপ এবং বলগোলাম সম্রাটের কাছে পেশ করেছিলেন। তাতে সে অনেক রং চড়িয়েছিলেন। তাই সম্রাট আমার প্রতি একটু বিরূপ, অথচ আমি বেআইনি কিছু করিনি। এই প্রথম আমি রাজসভার চক্র এবং চক্রান্তের কিছু ধারণা করতে শিখলাম। লক্ষণীয় যে ইউরোপে পাশাপাশি হলেও দুই দেশের মধ্যে যেমন ভাষার তফাৎ থাকে এবং দুই দেশই যেমন নিজের ভাষার প্রাচীনত্ব, সৌন্দর্য এবং বলিষ্ঠতা নিয়ে গৌরববোধ করে, অনুরূপভাবেও ব্লেফুস্ক এবং লিলিপুট দ্বীপের ভাষাও ভিন্ন। লিলিপুটদের ভাষা শিখলেও আমি ওদের ভাষা জানি না। অতএব আমাকে রাষ্ট্রদূতদের সঙ্গে দোভাষীর মাধ্যমে কথা বলতে হয়েছিল। তবু আমাকে সম্রাট যুদ্ধে জয়লাভ করার সুবাদে ব্লেফুস্কুডিয়ানদের বাধ্য করেছিলেন তাদের পরিচয়পত্র পেশ করতে এবং কথাবার্তা লিলিপুট দ্বীপের ভাষায় চালাতে। ব্যবসা বাণিজ্য, নির্বাসিত বা আশ্রয়প্রার্থী ও ভ্রমণ, শিক্ষা ইত্যাদির জন্য উভয় দ্বীপের লোকজনই অপর দ্বীপে যাওয়া আসা করত, অবশ্য যুদ্ধের সময় ছাড়া। এই সূত্রে স্থানীয় অধিবাসী, ব্যবসায়ী বা নাবিক অনেকেই অপর দ্বীপের ভাষা উত্তম রূপেই জানত। সেটা আমি জানতে পারলাম যখন কয়েক সপ্তাহ পরে আমি ব্লেফুস্কু দ্বীপের সম্রাটের সঙ্গে দেখা করতে গেলাম। আমার শত্রুদের চক্রান্ত সত্ত্বেও আমার সে ভ্রমণ উপভাগ্য হয়েছিল। আমি যথাস্থানে তার বিবরণ দিব। দর্শকরা স্মরণ রাখতে পারো যে বন্দিদশা থেকে আমার মুক্তির জন্য যেসব শর্ত আরোপ করা হয়েছিল তার কয়েকটি আমার মনোপুত হয়নি এবং সেগুলো আমার কাছে অপমানজনক এবং বশ্যতার শিকারের শামিল মনে হয়েছিল। কিন্তু তখন বাধ্য হয়ে আমাকে শর্তগুলো মেনে নিতে হয়েছিল। কিন্তু বর্তমানে আমি এই দেশের সর্বোচ্চ সম্মান নারডাক উপাধি দ্বারা ভূষিত। অতএব ওইসব শর্ত নিয়ে বর্তমানে আলোচনা করা আমার পক্ষে মর্যাদাহানিকর এবং সম্রাটও সেই সব শর্ত নিয়ে আর কথা তোলেননি। তোলা সম্ভবও ছিল না। যাই হোক, সম্রাটের উপকার করার আমার আরেকটা সুযোগ এলো এবং আমার মতে সেই কাজ আমি করেছিলাম, তার জন্যে আমি প্রচুর কৃতিত্ব দাবি করতে পারি। একদিন মাঝরাতে আমার দরজায় কয়েক শত লিলিপুটের চিৎকারে সহসা আমার ঘুম ভেঙে গেল। আকস্মিক এই গোলমেলে আমি ভয় পেয়ে গেলাম। বারগালাম বারগালাম শব্দটা বারবার আমার কানে আসতে লাগলো। কয়েকজন মানুষ আমার কানের কাছে এসে বলতে লাগলো, শিগগিরই চলো, রাজপ্রাসাদে আগুন লেগেছে। একজন দাসী একটি জমাটি উপন্যাস পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিল। তারই অমনোযোগিতার ফলে আগুন লেগে গেছে। আমি তৎক্ষণাৎ উঠে পড়ে চিৎকার করে বললাম, সবাই সরে যাও, আমাকে রাস্তা ছেড়ে দাও। তারা সরে গেল। আমি প্রাসাদের দিকে ছুটলাম। আকাশে চাঁদ ছিল, তাই কাউকে মারাই ফেলিনি। প্রাসাদে পৌঁছে দেখলাম ওরা দেওয়ালে মই লাগিয়ে বালতি করে জল তুলে জল ঢালছে। কিন্তু জল আনতে হবে অনেক দূর থেকে, তাছাড়া বালতিগুলোও ছোট। দর্জিরা সেলাই করবার সময় আঙ্গুলে যে চুট পড়ে তার চেয়েও বেশি বড় নয়। তবুও তারা যথাসাধ্য করছে, কিন্তু আগুনের প্রকোপ ভয়াবহ। ওটুকু পানিতে কিছুই হচ্ছে না। আমার গায়ে কোটটা থাকলে
সেটা খুলে চাপা দিলে আগুন নিভে যেত। কিন্তু কোট তো আমি বাসায় রেখে এসেছি, তাড়াতাড়িতে শুধু লেদার জার্কিনটা পরে এসেছি। এদিকে আগুন আয়ত্তের বাইরে চলে যাচ্ছে, সমস্ত প্রাসাদটাই বুঝি ছারখার হয়ে যাবে। কিন্তু এমন সময় আমার মাথায় এক উপস্থিত বুদ্ধি এসে গেল। গত সন্ধ্যায় আমি গ্লিমিগ্রিন নামে এক অতি সুস্বাদু সুরা প্রচুর পরিমাণে পান করেছিলাম। ব্লেসকুডিয়ানরা এই সুরাকে ফুনেক বলে। এই সুরার একটি দোষ বা গুণ আছে, সেটি হলো এটি মূত্রবর্ধক। সৌভাগ্যের বিষয় যে আমি দীর্ঘ সময় মূত্রত্যাগ করিনি, অথচ ঘুম থেকে ওঠার পর থেকে আমি তার বিশেষ প্রয়োজন অনুভব করছিলাম। আগুন নেভানোর আর কোনো উপায় না দেখে আমি সেই আগুনের উপরে প্রবল বেগে মূত্রত্যাগ করলাম এবং মাত্র 3 মিনিটের মধ্যেই আগুন নিভে গেল। এবং যে প্রাসাদ বহু দিন ধরে বা বহু ব্যয়ে ক্রমশ গড়ে উঠেছিল তা ধ্বংস থেকে বেঁচে গেল। দিনের আলো ফুটে উঠল। আমি বাসায় চলে এলাম। সম্রাটের সঙ্গে দেখা করতে সাহস হলো না, কারণ প্রাসাদটিকে যেভাবে বাঁচিয়েছিলাম তা শোভন নয়। রাজপ্রাসাদে মূত্রত্যাগ লজ্জাজনক, কিন্তু অন্য কোনো উপায়ও ছিল না। রাজধানীতে রাজার বাসভবনে এহেন কাজ নিশ্চয় আইন অনুসারে দণ্ডনীয় অপরাধ। তাই মনে কিছু ভয় নিয়ে আমি ফিরে এলাম। যা হোক, মহামান্য সম্রাটের দূতের কাছ থেকে একটা বার্তা পেয়ে কিছু আশ্বস্ত হলাম। সম্রাট নাকি আমাকে ক্ষমা করার জন্য বিচার বিভাগকে নির্দেশ দিবেন, কিন্তু সরকারিভাবে তা পাওয়া যায়নি। আমি আরও একটি খবর পেলাম যে সম্রাজ্ঞী আমার দুষ্কর্মের জন্য ঘৃণা ভরে প্রাসাদের এক দূর প্রান্তে সরে গেছেন এবং আদেশ দিয়েছেন তার প্রাসাদের যে অংশ পুড়ে গেছে সে অংশ যেন মেরামত না করা হয়। মেরামত করা হলেও তিনি সেখানে ফিরবেন না। ছি ছি, কী কাণ্ড! নাকে রুমাল চাপা দিয়ে তার প্রিয় সেবিকাদের তিনি বলেছিলেন যে তিনি এর প্রতিকার করবেন। আমার মতলব ছিল যে সাম্রাজ্যের প্রবন্ধকার বিশেষ এবং আলাদা একটা রচনালী। আমি তাদের শিক্ষা এবং পড়াশোনা সম্বন্ধে এমন বিশেষ কিছু বলবো না, তবে প্রায় সব বিষয়ই তাদের বিদ্যা কয়েক যুগ ধরে বিকশিত হয়েছে। তাদের হাতের লেখার পদ্ধতি বড়ই অদ্ভুত। তা ইউরোপিয়ানদের মতো বাদিক থেকে ডান দিকে নয়, বা আরবীয়দের মতো ডান দিক থেকে বা দিকেও নয়, চৈনিকদের মতো উপর দিক থেকে নিচে নয়, বা কাসকাজিয়ানদের মতো তলা থেকে উপরের দিকে নয়। ইংল্যান্ডের অনেক মহিলার মতো ওরা কাগজের কোনাকুনি লেখে। মৃতদেহ কবর দেওয়ার সময় মাথা রাখে নিচের দিকে এবং পা উপরের দিকে। তাদের মতে 11,000 চাঁদ পরে তারা আবার কবর থেকে উঠে আসবে। তারা মনে করে পৃথিবী চ্যাপ্টা এবং এই 11,000 চাঁদের মধ্যে পৃথিবী উল্টে যাবে। তখন মৃতরা পুনর্জীবন লাভ করবে এবং তাদের মাথা উপরের দিকে হয়ে যাবে। তারা তাদের নিজেদের পায়ে উঠে দাঁড়াতে পারবে। তাদের মধ্যে যারা পণ্ডিত তারা এই মতবাদ বিশ্বাস করে না, বলে এগুলো অসম্ভব। তথাপি প্রচলিত প্রথা কেউ অমান্য করে না। এই রাজ্যে এমন কিছু আইন এবং প্রথা আছে যা অতি অদ্ভুত। এইসব আইন এবং প্রথা আমাদের দেশে প্রচলিত আইন এবং প্রথাসমূহের সম্পূর্ণ বিপরীত। তাহলেও এদের যুক্তি আছে। তবুও কথা হচ্ছে এগুলো ওরা মেনে চলে কিনা। প্রথম উদাহরণটি আমি দিব যে গুপ্তচরদের সম্বন্ধে। এদেশে রাষ্ট্রের বিরুদ্ধে যে কোনো অপরাধের জন্য কঠোর শাস্তি দেওয়া হয়, কিন্তু অভিযুক্ত ব্যক্তি তার বিচারের সময় নিজের নির্দোষিতা প্রমাণ করতে পারলে যে তার বিরুদ্ধে অভিযোগ এনেছিল তাকে সঙ্গে সঙ্গে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর খালাস পাওয়া আসামি যেহেতু তার নির্দোষিতা প্রমাণ করতে পেরেছে, তখন অর্থ এবং সময় অপচয়ের জন্য যে বিপদের ঝুঁকি তাকে নিতে হয়েছিল, কারাগারে অযথা তাকে যে কষ্ট করতে হয়েছিল এবং তাকে আত্মসমর্থনের সময় যে মনোকষ্ট সহ্য করতে হয়েছে, এইসবের জন্য তাকে ক্ষতিপূরণ দেওয়া হয় 4 গুণ। এই ক্ষতিপূরণ বাবদ অর্থ এবং সম্পত্তি আসে কোথা থেকে? যে ব্যক্তি অভিযোগ করেছিল এবং যার মৃত্যুদণ্ড হয়েছে তার ধন সম্পত্তি থেকে। কিন্তু সে ব্যক্তির যদি যথেষ্ট পরিমাণ ধন সম্পত্তি না থেকে, তাহলে রাজকোষ থেকেই সব কিছু মিটিয়ে দেওয়া হয়। সম্রাটও মুক্তি পাওয়া আসামিকে কিছু আনুকূল্য বা সম্মান অর্পণ করেন এবং তার নির্দোষিতা সারা শহরে প্রচার করা হয়। চুরি অপেক্ষা জাল জুয়া চুরিকে তারা বড় অপরাধ মনে করে এবং এজন্য মৃত্যুদণ্ড অবধারিত। তারা বলে সাবধান হলে এবং নিজের জিনিসের উপর নজর রাখলে চোর চুরি করতে পারে না। কিন্তু ঠক ব্যক্তি পরের বিশ্বাসের সুযোগ নিয়ে তাকে বিপদে ফেলে। ঠক ব্যক্তি সততা ভঙ্গ করে। জিনিস বেচা কেনার সময় অসাধু ব্যবসায়ী যদি নির্দোষ ব্যক্তিদের ঠকাতে থাকে, তাহলে সেই অসাধু ব্যবসায়ীকে প্রশ্রয় দেওয়া হয় এবং তাকে রোধ করার জন্য যদি কোনো আইন না থাকে, তাহলে এই অসাধুতা বাড়তেই থাকবে এবং নির্দোষ ব্যক্তি চোরের শিকার হবে। আমার মনে পড়ছে আমি একবার অপরাধীর জন্য সম্রাটের কাছে মধ্যস্থতা করেছিলাম। লোকটির কাছে তার মনিব বেশ কিছু অর্থ গচ্ছিত রেখেছিল, কিন্তু লোকটি সেই অর্থ নিয়ে পালিয়ে যায়। লোকটির পক্ষ সমর্থন করতে গিয়ে আমি বলেছিলাম, লোকটি শুধু বিশ্বাসভঙ্গের অপরাধে অপরাধী। বিশ্বাসভঙ্গ বলে আমি যে লোকটিকে চরম দণ্ডের
সামনে ফেলে দিলাম তা আমি বুঝতে পারিনি, তবে বুঝলাম বিভিন্নভাবে বিভিন্ন প্রথা অপরাধের সংখ্যা এবং গুরুত্ব ভিন্ন হতে পারে। প্রত্যেক সরকারের পুরস্কার এবং তিরস্কার অথবা শাস্তি প্রদানের ব্যবস্থা আছে, তবে তা সর্বদা প্রয়োগ করা হয় না। তিরস্কার বা শাস্তিদানে সরকার অনেক ক্ষেত্রে উদার, কিন্তু পুরস্কারের ক্ষেত্রে দেখা যায় অনুদার। একমাত্র লিলিপুটিয়ানদের দেখলাম তারা আইন কঠোরভাবে প্রয়োগ করে। যদি কোনো ব্যক্তি প্রমাণ করতে পারে যে সে ৭৩টি চাঁদ ধরে দেশের আইন শৃঙ্খলা কঠোরভাবে মেনে চলছে, তাহলে তার প্রচলিত জীবনধারাও ব্যক্তিগত গুণানুসারে তাকে নির্দিষ্ট একটি তহবিল থেকে আর্থিক পুরস্কার দেওয়া হয় বা সে ইচ্ছে মতো ব্যয় করতে পারে। তাছাড়া তাদের স্লিপল বা আইন মান্যকারী উপাধি দ্বারা ভূষিত করা হয়, তবে এই উপাধি ওরা পুরুষানুক্রমে ভোগ করতে পারে না। আমি যখন ওদের বলতাম যে আমাদের ফৌজদারি দণ্ডবিধিতে শাস্তির বিধান আছে কিন্তু পুরস্কার নেই, ওরা অবাক হতো। ওরা বলতো ওদের বিচারালয়ে তাদের ন্যায় দেবীর 2টি চোখ আছে, 2টি সামনে 2টি পেছনে আর 2টি দুপাশে। তিনি সব দিকে দেখেন। তার ডান হাতে আছে এক থলি সোনার মোহর আর বাঁ হাতে খাপে ভরা তলোয়ার। শাস্তি অপেক্ষা পুরস্কারের ব্যবস্থাই অধিক। চাকরিতে নিয়োগের জন্য যোগ্যতা এবং নৈতিক চরিত্র এবং সততার প্রতি গুরুত্ব দেওয়া হয়। তারা বলে জনগণের জন্যই সরকার, এখানে জটিলতার কোনো স্থান নেই। জনগণ যেন সরকারি কাজকর্ম সহজ এবং সরলভাবে বুঝতে পারে। অতি বুদ্ধিমান লোক নিযুক্ত করলে এবং তারা কোনো দোষ করলে তারা সেই দোষ ঢাকবার জন্য চাতুরতার আশ্রয় নেয়, কারণ সে বুদ্ধি তার আছে। কিন্তু সরল একজন কর্মী দোষ করলে সঙ্গে সঙ্গে স্বীকার করে। এক্ষেত্রে বুদ্ধিমান এবং কম যোগ্য কর্মী অপেক্ষা এই সরল মানুষকে বোঝা অনেক সহজ হয় এবং সে কাজে ভুল করেছে তা স্বীকার করার ফলে ব্যাপারটা অনেক জটিল হয়ে পড়ে না, সমাধান সহজ হয়। অনুরূপভাবে এরা ঈশ্বর বিশ্বাসী মানুষকে চাকরির জন্য মনোনীত করে, কারণ তাদের সম্রাট ঈশ্বরে বিশ্বাসী। সেই ঈশ্বরের অস্তিত্বে যে বিশ্বাসী নয় সে সম্রাটের বিশ্বাসভাজন হতে পারে না। এজন্য এখানে চাকরিতে নিয়োগের জন্য ক্রীড়া কৌশলে দক্ষতার পরীক্ষা নেওয়া হয়, যেখানে কোনো কারচুপির সুযোগ নেই। এই পরীক্ষা ব্যবস্থা বর্তমান সম্রাটের ঠাকুরদা প্রচলন করেছিলেন। অকৃতজ্ঞতা এদের দৃষ্টিতে মস্ত অপরাধ। তার যে উপকার করে সে উপকার যদি সে স্বীকার না করে তাহলে সে মনুষ্য জাতির শত্রু এবং এমন ব্যক্তির বেঁচে থাকার কোনো অধিকার নেই। লিলিপুটিয়ানদের দেশে পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য অথবা সন্তানের প্রতি পিতামাতার কর্তব্যের সংজ্ঞা সম্পূর্ণ ভিন্ন। পরস্পরের সম্পর্ক ওরা অন্য দৃষ্টিতে দেখে। ওরা বলে প্রকৃতির নিয়ম অনুসারে পশুর মতো মানুষেরও সন্তান জন্মায়। সন্তান তার অজান্তেই পৃথিবীতে এসেছে, অতএব পিতামাতার প্রতি তার কোনো দায়িত্ব নাও থাকতে পারে। সেরকমই সন্তানদের শিক্ষার ভারও পিতামাতার হাতে ছেড়ে দেওয়া যায় না। এই জন্য প্রতি শহরে সাধারণের জন্য নার্সারি স্কুল আছে। বাচ্চার বয়স যেই 20 চাঁদ হবে, কারণ সেই বয়সে শিশুদের কিছু জ্ঞানগামী হয়। তখন কুটিরবাসী ও শ্রমিক ব্যতীত প্রত্যেক বাপ মাকে তাদের ছেলে মেয়েদের নার্সারি স্কুলে পাঠাতে হবে। সেখানে তারা প্রতিপালিত হবে এবং লেখাপড়া শিখবে। ছেলে এবং মেয়েদের গুণ এবং যোগ্যতা অনুসারে এইসব নার্সারি স্কুলে কয়েক রকমের রয়েছে। এই সকল স্কুলে নানা গুণের যোগ্য শিক্ষক শিক্ষিকা আছে। তারা বাপ মায়ের বৃত্ত এবং পদমর্যাদা অনুসারে ছেলে মেয়েদের শিক্ষিত করে তোলে। অবশ্য শিশুরা কতখানি নিতে পারবে সেদিকেও নজর রাখা হয়, জোর করে কিছু চাপিয়ে দেওয়া হয় না। আমি প্রথমে ছেলেদের নার্সারির কিছু কথা বলবো, তারপর মেয়েদের নার্সারির বিষয়। ধনী এবং অভিজাত পরিবারের ছেলেদের নার্সারিগুলোতে রাশভারী পণ্ডিত এবং যোগ্য সহকারী শিক্ষক নিযুক্ত আছে। শিশুদের আহার এবং পোশাক সাধারণ। সম্মান এবং সততা, ন্যায় বিচার, শালীনতা, দয়া, ধর্ম, দেশের প্রতি প্রেম ও আনুগত্যের ভিত্তিতে তাদের শিক্ষানীতি রচিত হয়েছে এবং তাদের সেইভাবেই গড়ে তোলা হয়। আহার নিদ্রার অল্প সময় ব্যতীত ছাত্রদের কোনো না কোনো কাজে লিপ্ত রাখা হয়। তবে এর মধ্যেই 2 ঘন্টা খেলবার সময়, সেই সময় দৈহিক ব্যায়ামও করতে হয়। 4 বছর বয়স পর্যন্ত তাদের জামা কাপড় পরিয়ে দেওয়া হয়, কিন্তু তারপর নিজেদের পোশাক নিজেদেরই পরতে হয়, তারা যে পরিবারের ছেলে মেয়েই হোক না কেন। কিছু বয়স্ক নারী কর্মী আছে, তাদের বয়স আমাদের 50 বছর বয়সের সমান। এই নারী কর্মীদের ঘরদোর ছাপ, বাসন মাজা, ঝাড়পোছ ইত্যাদি কাজ করতে হয়। ছাত্রদের কখনো ভৃত্যদের সঙ্গে কথা বলতে দেওয়া হয় না, সেজন্য অশিক্ষিত লোক মারফত কুশিক্ষা পাবার সুযোগ পায় না। ছোট থেকে বড় বা বড় থেকে ছোট নার্সারিতে বা খেলাঘরে মাঠে যাবার সময় সর্বদা শিক্ষক বা তার সহকারী সঙ্গী থাকেন। বাপ মাকে বছরে 2 বার তাদের ছেলেকে দেখতে দেওয়া হয়, তাও 1 ঘন্টার বেশি নয়। শিক্ষক সেই সময় উপস্থিত থাকেন এবং ফিসফিস করে বা গোপনে কোনো কথা বলা তখন নিষেধ।
খেলনা, টফি, চকলেট বা অন্য কোনো উপহার আনা নিষিদ্ধ, এমনকি আদর করাও নিষেধ। তবে প্রথম সাক্ষাৎ এবং বিদায়ের সময় বাপ মা ছেলেকে চুম্বন করতে পারে। ছেলেদের শিক্ষার এবং তাকে খুশি রাখার যাবতীয় খরচ বাপ মাকে দিতে হয় এবং সেই খরচ আদায় করার ভার সরকারের। সাধারণ নাগরিক, ব্যবসায়ী, বৃত্তিধারী, পেশাজীবী এবং কারিগরিদের ছেলেদের নার্সারিগুলোতে তুল্যমূল্যভাবে পরিচালিত হয়। কিন্তু যেসব ছাত্রের পিতা অন্য কোনো পেশা বা বৃত্তি গ্রহণ করবে তাদের 7 বছর বয়স হলে শিক্ষানবিশ করতে দেওয়া হয়। যারা একটু উচ্চ শ্রেণীর তাদের ছেলেদের 15 বছর বয়স পর্যন্ত, অর্থাৎ আমাদের 21 বছর বয়সের সমান পর্যন্ত শিক্ষানবিশ থাকতে হয়। তবে সাধারণ শেষ 3 বছর ক্রমশ শিথিল করাও হয়। বড় ঘরের মেয়েদের নার্সারির ব্যবস্থা ছেলেদের নার্সারির মতো, তবে মেয়েদের 5 বছর বয়স পর্যন্ত শিক্ষক বা সহকারী শিক্ষকের উপস্থিতিতে দাসী তাদের জামা কাপড় পরিয়ে দেয়। 5 বছর পার হলেই মেয়েরা নিজেদের পোশাক নিজেরাই পরে। কিন্তু এইসব দাসী বা নার্স যদি কখনো মেয়েদের কাছে কোনো বাজে গল্প করে বা কুশিক্ষা দেয়, তাহলে তাদের শহরে প্রকাশ্যে বেত মারা হয়, 1 বছর জেল দেওয়া হয়, অথবা দেশের কোণে নির্জন স্থানে চিরজীবনের জন্য নির্বাসন দেওয়া হয়। ছেলেদের মতো মেয়েরাও সাহসী হতে শেখে, নির্বোধ হতে লজ্জা পায়। তারা অহেতুক দামি অলংকার পরে না, তবে যেটুকু দরকার সেটুকু পড়তে দেওয়া হয়। ছেলে এবং মেয়েদের পাঠক্রমে আমি কোনো তফাৎ দেখিনি, তবে মেয়েদের ব্যায়াম এবং খেলা তাদের উপযোগী করা হয়েছে। এছাড়া মেয়েদের ঘর গৃহস্থলীর কাজ এবং সহবত শেখানো হয়, কারণ একদিন তারা বড় হবে, গৃহিণী হবে, স্বামীর পাশে দাঁড়াবে, অতিথিদের আপ্যায়ন করবে। 12 বছর বয়স হলে মেয়েদের বাড়ি নিয়ে যাওয়া হয়, কারণ তখন তাদের বিয়ের বয়স হয়েছে। যাবার আগে বাপ মা শিক্ষকদের কাছে তাদের কৃতজ্ঞতা জানিয়ে যান এবং মেয়েও তার শিক্ষিকা এবং বান্ধবীদের কাছ থেকে বিদায় নেবার আগে চোখের জল ফেলে। নিম্ন স্তরের মেয়েদের নার্সারিতে মেয়েদের উপযোগী কাজ শেখানো হয়। যাদের শিক্ষানবিশের জন্য মনোনীত করা হয় তাদের 7 বছর বয়সে ছেড়ে দেওয়া হয়, আর বাকি মেয়েদের 11 বছর বয়স পর্যন্ত রাখা হয়। নিম্ন স্তরের ব্যক্তিদের ছেলে মেয়েদের জন্য নার্সারিতে তাদের বাপ মাকেও বছরে একবার টাকা দিতে হয় এবং একটা অংশ নার্সারি স্টুয়ার্টকে দিতে হয়, তবে পরিমাণে কম। ধনী দরিদ্র সকলেই তাদের ছেলেমেয়েদের প্রতিপালন এবং শিক্ষার জন্য নিয়মিত অর্থ দেওয়া বাধ্যতামূলক, কারণ লিলিপুটিয়ানদের মতে দেশে যত ইচ্ছা সন্তান হবে আর তাদের প্রতিপালন এবং শিক্ষার জন্য রাজকোষ থেকে অর্থ দেওয়া হবে তা চলতে পারে না। ধনী পিতামাতা তাদের সন্তানদের সকল ব্যয় নির্বাহের জন্য নার্সারিকে বেশি পরিমাণ অর্থ দেয়। শিক্ষা খাতে যে অর্থ আদায় এবং ব্যয় করা হয় তার আয় ব্যয়ের হিসাব কঠোরভাবে রক্ষিত হয়। কুটিরবাসী বা শ্রমিকদের সন্তানরা নার্সারিতে যায় না, কারণ তাদের জন্য নার্সারিতে নেই, তারা বাড়িতেই থাকে এবং বড় হলে বাপ মায়ের পেশা বা বৃত্তি গ্রহণ করে। তারা জমি চাষ করে বা অন্য কাজ করে, পুঁথিগত বিদ্যা তাদের কাজে লাগে না। তাদের মধ্যে যারা বৃদ্ধ বা রোগাক্রান্ত হয় তাদের হাসপাতালে আশ্রয় দেওয়া হয়, কারণ লিলিপুট দ্বীপে ভিক্ষা নিষিদ্ধ। ভিক্ষা কি তারা জানে না। এবার আমার কিছু কথা বলি। 9 মাস 13 দিন আমি দ্বীপে কি করে অতিবাহিত করলাম, কি করে সময় কাটাতাম, কি কাজ করতাম, এই গল্প পাঠকদের কৌতূহল হতে পারে। মাথায় তো নানা রকম বুদ্ধি খেলে এবং প্রয়োজনও আছে। তাই একদিন রাজার বাগান থেকে কাঠ নিয়ে এসে নিজের জন্য কাজ চালানো গোছের একটা টেবিল আর চেয়ার তৈরি করলাম। আমার শার্ট এবং বিছানার চাদর তৈরি করার জন্য 200 জন মেয়ে দর্জি নিযুক্ত করা হলো। একটা টেবিল ক্লথও তৈরি করতে হবে। ওরা যদিও বেশ মোটা এবং মজবুত কাপড় এনেছিল, তবুও তা আমার পক্ষে খুবই পাতলা, তাই ওরা কাপড়গুলো 3 পুরু করেছিল। শুধু তাই নয়, ওদের কাপড়ের থান 3 ইঞ্চি চওড়া আর 3 ফুট লম্বা। অতএব সেই সব থান জুড়েও বড় থান তৈরি করতে হলো। এবার আমার জামার মাপ নিতে হবে। আমি মাটিতে শুয়ে পড়লাম। বেশ মোটা দড়ি দিয়ে একজন দাঁড়ালো আমার গলায়, আর একজন আমার উরুর উপরে, আর একজন আর একটা মাপবার ফিতে নিয়ে সেই দড়িটা নিয়ে মাপতে লাগলো। এইভাবে শার্টের ঝোল মাপলো। তারপর ওরা আমার বুড়ো আঙ্গুলের ঘেরের মাপ নিল। বুড়ো আঙ্গুলের ডবল মাপ নাকি কবজির ঘেরের মাপ। তারা আমার গলার মাপ এবং কোমরের মাপও নিল। জামাটার প্যাটার্ন কেমন হবে তা বোঝাবার জন্য আমি আমার পুরানো শার্টখানা জমিতে পেতে দিয়েছিলাম। তারা যে জামা তৈরি করলো তা আমার গায়ে ঠিকই হয়েছিল। এরপর আমার কোট ও প্যান্ট তৈরি করতে হবে, সেজন্য 300 দর্জি নিযুক্ত করা হলো। আমার মাপ নেওয়ার জন্য তারা আমাকে হাঁটু গেড়ে বসতে বলল। তারপর মই লাগিয়ে আমার ঘাড়ে উঠে ওলন দড়ি ফেলে কোটের ঝুলের মাপ নিল। আমি দেখলাম এইভাবে মাপ নিতে ওদের অযথা পরিশ্রম হচ্ছে এবং অসুবিধা হবে। তখন আমি ওদের দড়ি দিয়ে আমার হাত, কোমর ইত্যাদির মাপ নিয়ে ওদের বলতে লাগলাম। তারা আমার বাড়ির ভিতর একটা ঘরে বসে আমার কোট প্যান্ট তৈরি করতে লাগলো আমার বাড়িতে, কারণ ওগুলো যত তৈরি হয়ে আসছিল ততই তো মাঝে মাঝে তুলে ধরার দরকার ছিল।
দেখা দরকার জিনিসটা কেমন হচ্ছে। এইভাবে জামা প্যান্ট ওদের পক্ষে তুলে ধরা সম্ভব নয়। মাঝে মাঝে আমাকেও সাহায্য করতে হচ্ছিল। শেষ পর্যন্ত শার্ট, কোট এবং প্যান্ট ভালোই দাঁড়ালো। আমার খাবার তৈরির জন্য 300 বাবুর্চি এবং খানসামা নিযুক্ত হয়েছিল। তারা আমার বাড়ির কাছে কুটির তৈরি করে সপরিবারে বাস করত, আর আমার জন্য 2টো পদ রান্না করে দিত। আমি 20 জন ওয়েটারকে আমার হাতে করে টেবিলে তুলে নিতাম। খিদমত খাটাবার জন্য নিচে থাকতো 100 জন। তাদের কাছে থাকতো সুরার পিপে। ওপারে যারা থাকতো তারা টেবিলের কানায় চাকা লাগিয়ে রেখেছিল। ইউরোপে আমরা কুয়ো থেকে যেমন যেমন করে জল তুলি, ওরা তেমনি চাকার ভেতর দড়ি ঝুলিয়ে দিত। দড়ির প্রান্তে থাকতো বালতি। নিচের খিদমতগারেরা পিপে থেকে বালতিতে মদ ঢেলে দিত। ওরা সেই মদ উঠিয়ে নিয়ে টুলে চড়ে আমার গেলাসে ঢেলে দিত। ওদের 1 ডিশ মাংস আমি এক গালেই শেষ করে ফেলতাম, এবং 1 পিপে মদ আমার গলা ভেজাতে পারত, তার বেশি নয়। ওদের মাটনটা খুব ভালো, তবে খুব ছোট, কিন্তু বিপের টুকরা একটু বড় এবং অতি সুস্বাদু। একবার কোত্থেকে একটা কুমিরের টুকরা এনেছিল, যা আমি এক গ্রাসে খেতে পারিনি। 3টি টুকরা করতে হয়েছিল, তবে এত বড় টুকরা বিরল। আমরা স্বদেশে যেমন সহজে মুরগির ঠ্যাং চিবিয়ে খাই, এখানে মাংসর সরু সরু হাড়গোলগুলো সেভাবে স্বাচ্ছন্দ্যে চিবিয়ে খেতে দেখে আমার বাবুর্চি, খানসমা, ওয়েটাররা অবাক হয়ে আমার মুখের দিকে চেয়ে থাকতো। এছাড়া ওদের 20-30টা পাখির মাংস আমি এক গ্রাসেই খেয়ে ফেলতাম। এমন রাক্ষসে খাওয়াতে ওরা দেখেনি, অবাক তো হবেই। আমার থাকা এবং খাওয়ার খবর সম্রাটের কানে পৌঁছে গিয়েছিল। তিনি স্বচক্ষে তা দেখবার জন্য একদিন সম্রাজ্ঞী, রাজকুমার এবং রাজকুমারীদের নিয়ে আমার সঙ্গে আহার করবার ইচ্ছে প্রকাশ করল। তারা সকলেই অনুগ্রহ করে এলেন এবং আমি তাদের পরম যত্নে আমার টেবিলের উপর তুলে নিলাম। রাজবাড়ি থেকে তাদের বসবার চেয়ার, টেবিল এবং অন্যান্য সাজ সরঞ্জাম আনিয়ে আমার টেবিলের উপর সাজিয়ে রেখেছিলাম। এই ভোজে সম্রাটের প্রধান কোষাধ্যক্ষ ফ্লিমন্যাপও এসেছিলেন। খাবার সময় আমি লক্ষ্য করলাম যে ফ্লিমন্যাপ আমার দিকে বাঁকা চোখে চাইছে, যা আমার ভালো লাগেনি। আমি অবশ্য সেদিন বেশ তৃপ্তি করেই খেয়েছিলাম, কিন্তু আমার কেমন একটা সন্দেহ হচ্ছিল। ফ্লিমন্যাপের কিছু একটা মতলব আছে। সম্রাট যে আমার এই বাড়িতে এলেন, এই সুযোগ নিয়ে লোকটা নিশ্চয়ই সম্রাটের কান ভাঙাবে। আমার বিরুদ্ধে সে কিছু একটা করলে আশ্চর্য হব না। লোকটা স্বভাব গম্ভীর, তবু আমার সঙ্গে হেসে কথা বলে। যদিও সেটা দেতো হাসি, তথাপি আমি জানি লোকটা আমার দুশ্মন। আমার অনুমান মিথ্যে নয়। ফ্লিমন্যাপ সম্রাটের কাছে অভিযোগ করেছে যে রাজকোষের অবস্থা ভালো নয়, তাকে চড়া সুদে টাকা ধার করতে হচ্ছে। কারণ হলাম আমি। আমাকে পুষতে সম্রাটের ইতিমধ্যে 1.5 লক্ষ প্রাগ, ওদের সবচেয়ে বড় আকারের স্বর্ণমুদ্রা, ছোট চুমকির মতো হবে আর কি, এগুলো খরচ হয়ে গেছে। অতএব তার পরামর্শ, প্রথম সুযোগেই আমাকে বরখাস্ত করা হোক। আমার জন্য একজন নির্দোষ মহিলার কিছু দুর্নাম রটেছিল, এবং তবে আমি তাকে নির্দোষ প্রমাণ করে আবার তাকে স্বমহিমায় প্রতিষ্ঠা করতে পেরেছিলাম। সে কাহিনী এখানে বলা আমার কর্তব্য মনে করছি না। রাজসভায় নানা রকম মানুষ থাকে, কারো বদ অভ্যাস পরনিন্দা করা, চুকলি কাটা, অথচ এর দ্বারা তার কোনো স্বার্থ সিদ্ধ হয় না। এইরকম কোনো এক ব্যক্তি মহাকোষাধ্যক্ষ ফ্লিমন্যাপের মাথায় ঢুকিয়ে দেয় যে তার স্ত্রী আমার প্রতি অনুরক্ত, যা একেবারেই অসম্ভব। এই মুখরোচক সংবাদটি মাত্র কয়েকজনের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, তা ক্রমশ ছড়িয়ে পড়ে। মহিলা অবশ্য আমাকে পছন্দ করতেন, আমার বাড়িতে মাঝে মাঝে আসতেন, তবে কখনো একা বা গোপনে আসেননি। যখনই এসেছেন তখনই সঙ্গে গাড়িতে এনেছেন অন্তত 3 জনকে। তারা তার বোন ও কন্যা এবং অপর কোনো বান্ধবী বা আত্মীয়। ওদেশের অভিজাত পরিবারের মহিলারা এমন দল বেঁধে অনেকের বাড়িতে যায়। আমার ভৃত্যদের বলা ছিল আমার বাড়ির সামনে কোনো গাড়ি এসে থামলে যেন আগে খবর দেওয়া হয়। খবর পেয়ে আমি তৎক্ষণাৎ নিজে গিয়ে ঘোড়া এবং গাড়ি সমেত সকলকে তুলে এনে আমার টেবিলে রাখতাম। টেবিলের এক অংশে আমি গোল বেড়া লাগিয়ে রেখেছিলাম। তার ভেতরে গাড়ি থাকতো যাতে পড়ে না যায়। গাড়িতে ছোট ঘোড়া থাকলে সহিস দুটো ঘোড়া খুলে দিত, আমি সে দুটোকে পরে তুলে দিতাম। গাড়ি, ঘোড়া, সহিস, কোচোয়ানে আমার টেবিল ভর্তি হয়ে যেত। আমি যখন অতিথিদের সঙ্গে কথা বলতাম তখন কোচোয়ান কাউকে গাড়িতে চাপিয়ে আমার টেবিলের উপরেই গাড়ি ছোটাতো। অনেক অপরাহ্ন আমি নাকি তার সঙ্গে গল্প করে মহানন্দে কাটিয়েছি। এই ডাহা মিথ্যে আমার কানে আসার সঙ্গে সঙ্গে আমি অত্যন্ত বিরক্ত হলাম। একজন নির্দোষ মহিলার নামে এমন জঘন্য কলঙ্ক রটনার জন্যে আমি কোষাধ্যক্ষ ও সেই 2 জন বাজে লোক, কুন্ট্রিল আর ড্রনলো, যারা এই কলঙ্ক রটিয়েছিল, তাদের উপর অত্যন্ত চটে গেলাম। আমি চ্যালেঞ্জ জানালাম যে তারা প্রমাণ করুক
যে কোনো পুরুষ বা মহিলা কখনো আমার কাছে গোপনে বা ছদ্মবেশে এসেছিল কিনা। অবশ্য মুখ্য সচিব রেলড্রেসলি একবার সম্রাট আমার কাছে প্রেরিত হয়েছিলেন। সেই ঘটনা আমি আগেই বলেছি। আমি দেশের সর্বোচ্চ নর্ডাক উপাধিতে ভূষিত, অতএব আমি একজন মানি লোক। সেজন্যও নয়, আমার জন্য একজন নির্দোষ মহিলার নামে কুৎসা রটবে এমন ঘটনা সহ্য করা যায় না। কোষাধ্যক্ষ মশায় উচ্চ সম্মানে সম্মানিত। তিনি ক্লামগ্লাভ উপাধি পেয়েছেন, কিন্তু তার নার্ডাক অপেক্ষা 1 ডিগ্রি কম, যেমন ইংল্যান্ডের ডিউকের পরে মার্কুইসের স্থান। তথাপি ফ্লিমন্যাপ অতি উচ্চ পদে অধিষ্ঠিত এবং পদের সুযোগ সে পুরোপুরি গ্রহণ করে বাজে গুজবে বিশ্বাস করে সে শুধু আমাকেও নয়, তার স্ত্রীকেও অবহেলা করেছিল। পরে যদিও সে তার ভুল বুঝতে পেরে তার স্ত্রীর সঙ্গে মিটমাট করে নিয়েছিল, কিন্তু আমাকে সে অপদস্থ করতে ছাড়েনি। সম্রাটও তার দ্বারা প্রভাবিত হয়ে আমার প্রতি বিরূপ মনোভাব পোষণ করতে লাগলেন। এই রাজ্য ত্যাগ করার বিবরণ জানাবার পূর্বে আমার বিরুদ্ধে 2 মাস ধরে যে ষড়যন্ত্র চলছিল সেই বিষয়ে পাঠকদের জানা উচিত। আমি আমার জীবনে কখনো রাজা বা রাজসভার সংস্পর্শে আসিনি, কারণ আমার সে যোগ্যতা ছিল না। আমি একজন বিত্তহীন সাধারণ নাগরিক। অতএব রাজসভায় কী করে যেতে পারি? রাজা বা মন্ত্রীদের অনেক কেলেঙ্কারি এবং মুখরোচক প্রাসাদ ষড়যন্ত্রের কাহিনী শুনেছি, তবে এই সব ব্যাপার যে আমাকে সম্পূর্ণ নতুন এক দেশে প্রত্যক্ষ করতে হবে এবং সেই ভিন্নধর্মী দেশের রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়তে হবে, তা আমি কোনো দিনও ভাবিনি, কল্পনাও করতে পারিনি। কোথায় ইউরোপ আর কোথায় ক্ষুদে মানুষদের বিচিত্র দেশ লিলিপুট। ব্লেফুস্কু দ্বীপের সম্রাটের আমন্ত্রণে আমি যখন সে দেশে যাবার তোড়জোড় করছি, ঠিক সেই সময়ই রাজসভায় একজন দামি ব্যক্তি, যিনি একবার সম্রাটের বিষ নজরে পড়েছিলেন, তখন আমি তাকে বিপদ থেকে উদ্ধার করেছিলাম। আমার বাড়িতে গোপনে বন্ধ পালকি চেপে এলেন। বাইরে যে পাহারা ছিল তাকে বলল আমার সঙ্গে দেখা করতে চায়, কিন্তু নাম বলল না। খবর পেয়ে আমি তখনই বাইরে এলাম এবং এমন একজন অভিজাত ব্যক্তিকে এত রাত্রে দেখে অবাক হলাম। যা হোক, পালকি বাহকদের সরিয়ে দিয়ে আমি সেই অভিজাত ব্যক্তিকে পালকি সমেত আমার কোটের পকেটে ভরে নিলাম এবং আমার একজন বিশ্বাসভাজন ব্যক্তিকে বলে দিলাম যে আমার শরীর ভালো নেই, আমি ঘুমোতে যাচ্ছি, কেউ যেন বিরক্ত না করে। ঘরে ঢুকে বেশ করে দরজা বন্ধ করে মহামান্য অতিথিকে পকেট থেকে বার করে তাকে টেবিলে যথারীতি বসিয়ে আমি একটা চেয়ার টেনে তার পাশে বসে পড়লাম। সৌজন্য বিনিময়ের পর লক্ষ্য করলাম যে আমার অতিথি বিশেষভাবে চিন্তিত। আমি তাকে উৎকণ্ঠার কারণ জিজ্ঞাসা করতেই তিনি বললেন যে তিনি যা বলবেন তা ধৈর্য ধরে শুনতে হবে, কারণ ব্যাপারটির সঙ্গে আমার সম্মান, এমনকি আমার জীবনের নিরাপত্তাও জড়িত। তিনি যা বললেন তা শুনে আমি বিস্মিত। তিনি চলে যাবার পর তার কথাগুলো লিখে রেখেছিলাম। তিনি আমাকে বললেন, আপনাকে জানানো দরকার যে কয়েকজন অতি ক্ষমতাশালী ব্যক্তি আপনার বিরুদ্ধে রীতিমতো সক্রিয় এবং তারা আপনাকে ধ্বংস করতে সংকল্পবদ্ধ। সম্রাটের কাছে ওরা এমন গুরুতর অভিযোগ করেছেন যে 2 দিন হলো সম্রাট কী করবেন তা স্থির করে ফেলেছেন। তিনি লিখিত নির্দেশ জারি করবেন। আপনি জানেন যে আপনি এখানে আসার প্রায় গোড়া থেকেই স্কাইরিস বালগোরাম, অর্থাৎ নৌবহরের প্রধান অ্যাডমিরাল, আপনার সাংঘাতিক শত্রু। এই শত্রুতার ঠিক কী কারণ তা আমি জানি না, তবে ব্লেফুস্কুতে আপনার অসামান্য সাফল্যের পর আপনার প্রতি ওর ঘৃণা 100 গুণে বেড়ে গেছে। হয়তো সে মনে করে অ্যাডমিরাল রূপে তার কৃতিত্ব ক্ষুণ্ণ হয়েছে। স্কাইরিস আপনার আর এক শত্রু কোষাধ্যক্ষ ফ্লিমন্যাপের সঙ্গে হাত মিলিয়েছে। কেউ বা কারা আপনার নামের সঙ্গে তার স্ত্রীকে জড়িয়ে কলঙ্ক রটিয়েছিল, সেই থেকে ফ্লিমন্যাপ আপনার উপর খ্যাপা। প্রধান সেনাপতি লিমটন, চেম্বারলেন লালকন এবং বিচারপতি বালনাপ 3 জন মিলে রাজদ্রোহিতা এবং আরও কিছু সাংঘাতিক ষড়যন্ত্র জুড়ে আপনার বিরুদ্ধে লিখিত অভিযোগপত্র সম্রাটের কাছে পেশ করেছেন। আমি তো জানি আপনি সম্পূর্ণ নির্দোষ এবং এসব কিছুই জানেন না। তবুও তিনি যতটুকু বললেন তা শুনে আমি জ্বলে উঠলাম। তিনি সঙ্গে সঙ্গে আমাকে শান্ত করলেন। তার তখন ভয় আমি খেপে গেলে এখনই হয়তো সব কিছু ধ্বংস করে দিব। তিনি বললেন, এক সময়ে আপনি আমার যথেষ্ট উপকার করেছেন, সেজন্য আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। আমি আপনাকে সতর্ক করে দিতে এসেছি। আপনার বিরুদ্ধে ওরা যে অভিযোগ তৈরি করেছে তার একটা নকল আমি আপনার জন্য সংগ্রহ করে এনেছি। আমি বিপদের ঝুঁকি নিয়ে এটি আপনার জন্য করে এনেছি। ধরা পড়লে আমার মৃত্যুদণ্ড হতে পারে। ভদ্রলোক চলে যাবার পর আমি সে অভিযোগপত্রটি ভালো করে পড়লাম। আদালতে উকিল যেভাবে বিচারকের কাছে মামলার আবেদন পেশ করে, বিধানসভার বিধায়করা যেভাবে প্রস্তাবিত আইনের খসড়া পেশ করে, আমার বিরুদ্ধে অভিযোগপত্রটি সেইভাবে। অভিযোগের ধারা: পাহাড় মানুষের বিরুদ্ধে 1 নম্বর ধারা। যেহেতু মহামান্য সম্রাট ক্যালিন্ডেফার পুন তার রাজ্যে এমন একটি বিধিবদ্ধ আইন প্রচলিত করেছেন যে
যার দ্বারা যে কেউ রাজপ্রাসাদের সীমানার মধ্যে মূত্রত্যাগ করলে রাজদ্রোহের অভিযোগে অভিযুক্ত হবে এবং দণ্ডনীয় হবে, এবং তৎসত্ত্বেও উক্ত কুইনবাস ফেস্ট্রিন অর্থাৎ পাহাড় মানুষ আইন লঙ্ঘন করে তার প্রিয় মহিষীর কক্ষসমূহে অগ্নিকাণ্ড নির্বাপনের অজুহাতে অত্যন্ত হীন, জঘন্য এবং অশোভনীয়ভাবে মূত্রত্যাগ করেছে এবং তার দ্বারা রাষ্ট্রের বিরুদ্ধে অত্যন্ত গর্হিত কাজ করেছে, ইত্যাদি ইত্যাদি। 2. উক্ত কুইনবাস ফেস্টিন প্লেসফুকু দ্বীপ থেকে সমুদায় রণতরী আটক করে লিলিপুটদের রাজকীয় বন্দরে নিয়ে এসেছিল। আমাদের সম্রাট তখন তাকে আদেশ দিলেন যে ব্লেফুস্কু রাজ্যের বাকি সব জাহাজগুলো তুমি আটক করে নিয়ে এসো। উক্ত দ্বীপকে সম্রাট তার সাম্রাজ্যের একটি প্রদেশে রূপান্তরিত করে একজন প্রতিনিধি পাঠিয়ে শাসন করবার প্রস্তাব করলেন। মহামান্য সম্রাট উক্ত পাহাড় মানুষকে আদেশ করলেন উক্ত দ্বীপের কিছু একটা সমস্ত নির্বাসিত বিগ ইন্ডিয়ান এবং উক্ত রাজ্যের সমস্ত মানুষকে হত্যা করতে, যারা বিগ ইন্ডিয়ানদের সংস্রাব ছাড়তে রাজি হবে না। কিন্তু তখন ওই পাহাড় মানুষ ফ্লেস্টিন মহামান্য সম্রাটের এই পবিত্র আদেশগুলি বিশ্বাসঘাতকতার সঙ্গে প্রত্যাখ্যান করে বলল যে একদল নির্দোষ এবং দুর্বল মানুষদের হত্যা করতে তার বিবেকে বাধছে। 3 নম্বর ধারা, যেহেতু আমাদের মহামান্য সম্রাটের সঙ্গে শান্তি চুক্তি সম্পন্ন করেছে, ব্লেফুস্কু থেকে শুরু একদল রাষ্ট্রদূত এসেছিল, তখন উক্ত ফ্লেস্টিন সেই বিদেশ রাষ্ট্রদূতদের সঙ্গে যারা আমাদের শত্রু বলে পরিগণিত এবং যারা তাদের রাজ্যের ভৃত্য ব্যতীত আর কিছুই নয়, আমাদের দেশের প্রতি বিশ্বাস হানি করে মেলামেশা করেছিল এবং তাদের সান্ত্বনা দিয়েছিল বলেই প্রকাশ। 4. উক্ত কুইনবাস ফেস্টিন, যার কর্তব্য একজন অনুগত্য প্রজার মতো দেশে বাস করা, সে তা না করে ব্লেফুস্কু রাজ্যের সম্রাটের কাছে যাবার ব্যবস্থা করছে। যদিও আমাদের মহামান্য সম্রাট তাকে মৌখিক সম্মতি দিয়েছে কিন্তু কোনো লিখিত অনুমতি দেননি, তথাপি সে আমাদের সম্রাটের মাত্র মৌখিক সম্মতির বলে আমাদের শত্রু দেশে যেতে চাইছে এবং তদ্বারা সে উক্ত শত্রু সম্রাটকে পরোক্ষভাবে সান্ত্বনা দেবে এবং তার পরাজয়ের গ্লানি দূর করতে সহায়ক হবে। এছাড়া আরও কয়েকটি ধারা, কিন্তু সেগুলো এখানে অবান্তর। আমি শুধু গুরুত্বপূর্ণ অংশগুলোই তুলে ধরলাম। বিদায় নেবার আগে উক্ত ভদ্রলোক আমাকে বলেছিলেন যে আপনার বিরুদ্ধে এই অভিযোগপত্রটি নিয়ে সম্রাটের সঙ্গে তার মন্ত্রী এবং পরামর্শদাতাদের যে আলোচনা সাপেক্ষ হয়েছিল, তাতে সম্রাট আপনার পক্ষ নিয়ে অনেক তর্ক করেছিলেন। আপনি দেশের অনেক উপকার করেছেন, দেশের মধ্যে অপরাধ প্রবণতা বন্ধ হয়েছে এবং আপনার জন্য সামান্যতম ক্ষতি সহ্য না করেও শত্রুকে অনায়াসে পরাজিত করতে পারা গেছে। কিন্তু কোষাধ্যক্ষ এবং উক্ত অ্যাডমিরাল এতদূর শয়তান যে ওরা সম্রাটকে বলল যে আপনি যখন রাত্রে নিদ্রা যাবেন তখন আপনার বাড়িতে আগুন লাগিয়ে আপনাকে পুড়িয়ে মারা হবে এবং সেনাপতি 20,000 সৈন্য নিয়ে প্রস্তুত থাকবে, তারা আপনার মুখে এবং হাতে বিষাক্ত তীর নিক্ষেপ করবে। ওরা আরও স্থির করেছে যে আপনার কয়েকজন ভৃত্য মারফাত আপনার শার্ট এবং বিছানার চাদরে গোপনে এরকম তরল তীব্র বিষ মিশিয়ে রাখবে, আপনি সেই শার্ট পরে বিছানায় শুলে শরীর এমন জ্বালা করবে এবং মনে হবে আপনার দেহের চামড়া ছিঁড়ে ফেলে দেন। ভীষণ কষ্ট পেয়ে আপনি মারা যাবেন। মুখ্য সচিব রেল রেসার, যে আপনার একজন বন্ধু বলে নিজেকে প্রচার করে, তাকে সম্রাট আপনার সম্বন্ধে মতামত ব্যক্ত করতে বলেছিলেন। রেল রেসার অবশ্য সম্রাটের ভয়ে আপনার বিরুদ্ধে কিছু বলেননি। তিনি বলেছিলেন পাহাড় মানুষের অপরাধ হয়তো গুরুতর কিছু, তবুও তার প্রতি দয়া প্রকাশ করার অবকাশ রয়েছে এবং দয়া এবং ক্ষমাই হলো তো রাজার ধর্ম, আর এই দয়া এবং ক্ষমার জন্যই তো এবং আমাদের সম্রাট বিশ্বনন্দিত। পাহাড় মানুষ যে আপনার বন্ধু এ কথা সারা দেশ জানে। আপনি তাকে উচ্চ উপাধিও দিয়েছেন, তাই হয়তো সে আশ্রয় পেয়ে এমন কিছু করেছে যা আপনার মনে আঘাত দিয়েছে। তবু আপনি তাকে যদি শাস্তি দিতে চান তাহলে প্রাণে মারবেন কেন? আপনি বরঞ্চ তাকে শাস্তিস্বরূপ বন্ধ করে দিন, তাহলে তার প্রতি সুবিচারও করা হবে, অথচ আইন ভঙ্গের অপরাধে তাকে শাস্তিও দেওয়া হবে এবং আপনার উদারতায় সকলেই প্রশংসা করবে। অন্ধ হয়ে গেলেও তার দৈহিক শক্তি অক্ষুণ্ণ থাকবে এবং সম্রাটের আদেশে কাজও করতে পারবে। মুখ্য সচিব সম্রাটকে আরও বুঝিয়েছেন যে শত্রু জাহাজগুলো টেনে আনবার সময় পাহাড় মানুষের ভয় ছিল শত্রুর তীরে বিধে সে বুঝি অন্ধ হয়ে যাবে। এখন অন্ধ হলে সে আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, তাকে আমাদের চোখ দিয়েই দেখতে হবে, তাকে আমরা যা দেখাবো তাই দেখবে। কিন্তু মন্ত্রিসভায় প্রস্তাব গ্রহণ করেনি। অ্যাডমিরাল বলগোলাম তো রীতিমতো উত্তেজিত হয়ে বলেছিলেন যে মুখ্য সচিব এ কী বলছেন, একটা বিশ্বাসঘাতককে বাঁচিয়ে রাখতে হবে। উক্ত ভদ্রলোক আমাকে বলতে লাগলেন, আপনি যেসব উপকার করেছেন তা এখন আপনার বিরুদ্ধে যাচ্ছে। আপনি মূত্রত্যাগ করে ওদের ডুবিয়ে মারতে পারেন কিংবা রাজপ্রাসাদটাই নষ্ট করে দিলেন। আপনি শত্রুপক্ষের জাহাজগুলো ধরে এনেছেন, কিন্তু সেগুলো তো ফিরিয়ে দিয়েও আসতে পারেন। কে আপনাকে বাধা দিবে? বালগোরামরা বলতে চাই যে মনে মনে
আপনি একজন বিগ ইন্ডিয়ান, শত্রুপক্ষের সমর্থক, অতএব আপনি রাজদ্রোহী এবং আপনার বেঁচে থাকার অধিকার নেই। কোষাধ্যক্ষরাও ওই একই মত। সে বলে, শয়তানটাকে বাঁচিয়ে রেখে কী লাভ? ওকে ছোট ছোট পুষতেই সে আমাদের রাজকোষ শূন্য হয়ে আসছে, এবং আর কিছুদিন পর ওকে খাওয়ানোর জন্য এক কপোদ্দক সিন্দুকও পড়ে থাকবে না। তাকে অন্ধ করে দিলেও তো খাওয়াতে হবে। অন্ধ লোককে দিয়ে বেশি কাজও করানো যাবে না। বসে বসে খাবে আর ঘুমোবে, আর আরও মোটা হবে, আরও খেতে চাইবে। খেতে না পেলে বিপজ্জনক হয়ে উঠবে। তখন কানা মানুষ খেপে গিয়ে কী ক্ষতি করবে কে জানে। অতএব আপনি যে একজন ঘোরতর অপরাধী সে বিষয়ে সন্দেহ নেই। যে অপরাধ করেছেন তার ক্ষমা নেই, আর বিষয়টি তলিয়ে দেখবার বা পুনর্বিবেচনা করবার অবকাশও নেই। অতএব আপনার একমাত্র উপযুক্ত শাস্তি মৃত্যুদণ্ড। উক্ত ভদ্রলোক বলতে লাগলেন, আমাদের মহামান্য সম্রাট কিন্তু মৃত্যুদণ্ডের বিরুদ্ধে। তিনি বললেন, মানুষটাকে যে কোনো সময় অন্ধ করে দেওয়া যেতে পারে, কিন্তু আর কেউ অন্য কোনো শাস্তির কথা বলতে পারেনি। তখন আপনার বন্ধু এই মুখ্য সচিব নতুন প্রস্তাব করলেন। কোষাধ্যক্ষ মহাশয় বললেন যে, পাহাড় মানুষকে খাওয়াতে রাজকোষের উপর অতিরিক্ত চাপ পড়ছে, এবং পাহাড় মানুষকে খাওয়াতে গিয়ে আমরাই হয়তো অনাহারে মারা যাব। তাহলে আমার একটা অন্য প্রস্তাব আছে। পাহাড় মানুষের আহারের বরাদ্দ ক্রমশ কমিয়ে দেওয়া হোক, তাহলে সে ক্রমশ দুর্বল হয়ে যাবে। তাছাড়াও কম খেতে খেতে তার খাবার ইচ্ছেও কমে যাবে। সে দুর্বল হতে থাকবে, মাঝে মাঝে হয়তো অজ্ঞানও হয়ে যাবে, এবং কিছুদিনের মধ্যে মারা যাবে। যখন মারা যাবে তখন সে তো হাড্ডিসার মৃতদেহ, পচে গেলেও তেমন দুর্গন্ধ হবে না। আর একটা কথা, তখন তো সে অনেক রোগা হয়ে গেছে। 5-6 হাজার লোক লাগিয়ে দিলে তারা ওর লাশটাকে টুকরো টুকরো করে কেটে গাড়ি বোঝাই করে নিয়ে দূরে কোথাও মাটিতে টুকরো করে পুঁতে দেবে। তাহলে দেহ এক জায়গায় পড়ে থেকে পচে গিয়ে রোগ ছড়াতে পারবে না, আর তার কঙ্কালটা তার স্মৃতিচিহ্ন হয়ে থাকবে। আমাদের ভবিষ্যৎ বংশধররা দেখে অবাক হবে। মুখ্য সচিবের উদ্যোগে শেষ পর্যন্ত একটা ফয়সালা হলো। আপনাকে অনাহারে রাখার জন্য প্রস্তাবটা গোপন রাখা হয়েছে, কিন্তু আপনাকে অন্ধ করার প্রস্তাব খাতায় লেখা হয়ে গেছে। এই প্রস্তাবে একমাত্র অ্যাডমিরাল হলো সম্রাজ্ঞীর লোক আর আজ্ঞাবাহী। সম্রাজ্ঞী আপনার উপর ক্ষিপ্ত হয়ে আছেন। আপনি যেভাবে প্রাসাদে তার কক্ষগুলোতে আগুন নিভিয়েছেন, শুধু বেআইনিই নয়, তাদের মতে ঘৃণ্য। এই কারণে সম্রাজ্ঞী সেই রাত্রি থেকে আপনার প্রতি বিরূপ। আপনার প্রিয় বন্ধু সেক্রেটারি মশাই আর 3 দিনের মধ্যে আপনার কাছে আসবেন এবং আপনার প্রতি অভিযোগগুলির ধারাগুলি পড়ে শোনাবেন। তিনি আরও জানাবেন যে, আমাদের মহামান্য সম্রাট আপনার প্রতি দয়া পরবশ হয়ে আপনাকে মৃত্যুদণ্ড দেননি, শুধু আপনার চোখ দুটি বাজেয়াপ্ত করা হবে। আশা করা হচ্ছে যে আপনার প্রতি সম্রাটের এই অনুগ্রহ কৃতজ্ঞ চিত্তে মেনে নেবেন, এবং আপনার চক্ষুদয় বাজেয়াপ্ত করতে সম্রাটের 20 জন সার্জন যখন আসবেন তখন আপনি শুয়ে পড়বেন। সার্জনরা তীক্ষ্ণ তীর দিয়ে আপনার চক্ষুর মণিতে আঘাত করে সম্রাটের আদেশ পালন করবেন। উক্ত ভদ্রলোক বললেন, আপনি কি ব্যবস্থা অবলম্বন করবেন তা আপনি স্থির করবেন। তবে আমি অপরের সন্দেহ এড়িয়ে যেভাবে এসেছি সেই রূপ গোপনে অবিলম্বে ফিরে যেতে চাই। উনি চলে গেলেন এবং আমি আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে লাগলাম। মন বিক্ষিপ্ত, নানা সন্দেহ। আমি লক্ষ্য করেছি, যখনই কোনো রাজা স্বয়ং বা তার মন্ত্রীদের পরামর্শে কোনো কিছু ব্যক্তিকে দণ্ডবিধান করেন, তখনই তারা একটা লম্বা বক্তৃতা দেন যে আসামির অপরাধের গুরুত্ব বিবেচনায় তাকে লঘু দণ্ড দেওয়া হচ্ছে, তা সে মৃত্যুদণ্ড, বেতমারা বা আজীবন নির্বাসন যাই হোক না কেন। সম্রাট যে অত্যন্ত দয়াবান এই কথাটা সাড়ম্বরে প্রচার করা হয়। সব ক্ষেত্রে দোষ যে সম্পূর্ণভাবে প্রকাশিত হয় তাও নয়। আমি কোনো দিনও রাজদরবারে প্রবেশ করতে পারিনি, সে যোগ্যতাও আমার ছিল না। অতএব রাজাদের কখন কি মর্জি হয় এবং তাদের দৃষ্টিতে কোনটা কড়া আর কোনটা কোমল সে বিচার করার বুদ্ধিও আমার ছিল না। তবে আমার ক্ষেত্রে আমার জন্য সম্রাট যে শাস্তি নির্ধারণ করেছেন তার কোথায় সম্রাটের দয়া প্রকাশ করা হয়েছে তা আমি বুঝতে পারলাম না। যা হোক, আমার বিরুদ্ধে অভিযোগের ধারাগুলি পড়ে আমার মনে হয়েছিল যে এদের বিচারে আমি হয়তো অপরাধ করেছি, যদিও আমার উদ্দেশ্য ছিল ভিন্ন, এবং সেজন্য আমি প্রশ্ন করতে পারি যে আমার অপরাধ কি ক্ষমার অযোগ্য? যা হোক, আমার অবর্তমানে আমার বিচার করে আমাকে শাস্তি দেওয়া হয়েছে। শত্রুপক্ষ প্রবল এবং শাস্তি হয়তো আমার মেনে নেওয়া কর্তব্য। তথাপি আমি মনে মনে জানি যে আমি যতক্ষণ মুক্ত আছি ততক্ষণ এরা আমার কিছুই করতে পারবে না। আমি এখনই প্রতিবাদ করতে পারি, বাধা দিতে পারি, ক্ষতি করতে পারি, এবং তা করলে ওদের প্রতিরোধ করার ক্ষমতা নেই। আমি গোটা কতক পাথর ছুঁড়ে শহরটাকে ধ্বংস করে দিতে পারি, কিন্তু এই সর্বনাশা কাণ্ড করতে আমার মোটেও ইচ্ছে হলো না। কারণ আমার মুক্তির জন্য আমি সম্রাটের কাছে শপথ নিয়েছি এবং তার কাছ থেকেও যথেষ্ট আনুকূল্য পেয়েছি, এবং তিনি দেশের সর্বোচ্চ যে নারডাক উপাধি দ্বারা আমাকে সম্মানিত করেছেন তারও তো একটা মর্যাদা আছে। তা সত্ত্বেও আমাকে যে সম্রাট তার পরামর্শদাতাগণ আরোপিত শাস্তি মেনে নিতে হবে তার কোনো যুক্তি নেই। অবশেষে আমি একটি সিদ্ধান্তে উপনীত হলাম
যে অতি উৎসাহে আমার অভিজ্ঞতার অভাবে আমি যেসব কাণ্ড করেছি এবং আমাকে সেজন্য যে শাস্তি দেওয়া হয়েছে তা আমি মানব না। আমার স্বাধীনতা এবং আমার দুই চোখ আমি হারাতে চাই না। অন্য দেশে দেখেছি যে আসামির প্রতি দণ্ডবিধানের আগেই তার উপর নির্যাতন চালানো হয় এবং আমার ক্ষেত্রে তেমন কিছুই করা হয়নি। আমি এখন মুক্ত ও স্বাধীন। আমি তো একটা কাজ করতে পারি এবং সেজন্য সম্রাট আমাকে মৌখিক সম্মতিও দিয়েছেন। আমি আমন্ত্রণ রক্ষা করতে ব্লেফুস্কু দ্বীপে চলে যেতে পারি। তাই করা উচিত এবং তাই করতে হবে 3 দিনের মধ্যেই, কারণ এই 3 দিনের মধ্যে আমাকে শাস্তি দেওয়া হবে। আমার প্রতি যে দণ্ডবিধান করা হয়েছে তা তো আমি জানি না এবং সরকারিভাবে আমাকে জানানোও হয়নি। অতএব আমি যেন শাস্তি এড়াবার ভয়ে পালিয়ে যাচ্ছি না। এই মত স্থির করে আমি আমার সেই বন্ধু মুখ্য সচিবের নামে একখানি চিঠি লিখে রাখলাম যে আমি আজ সকালে ব্লেফুস্কু দ্বীপে সম্রাটের আমন্ত্রণ রক্ষা করতে সেই দ্বীপে যাচ্ছি। তার উত্তরের জন্য অপেক্ষা না করে আমি দ্বীপের সেই অংশে গেলাম যেখানে নৌবহর রাখা আছে। আমি সবচেয়ে বড় মনোয়ার যুদ্ধ জাহাজটা বেছে নিলাম। তাতে একটা দড়ি বাঁধলাম এবং যাতে ভিজে না যায় এজন্য আমি সব পোশাক খুলে জাহাজটার উপর শুধুমাত্র আমার বিছানা চাদরটা বগল দাবা করে রাখলাম। এগুলো জড়ো করে রেখে নোঙর তুলে জাহাজটাকে টানতে টানতে ব্লেফুস্কু দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করলাম। গোড়ায় জল কম ছিল, হেঁটে চললাম। তারপর জল যখন বেশি তখন সাঁতার কাটি। এইভাবে ব্লেফুস্কু দ্বীপের রাজবন্দরে পৌঁছালাম। ওই দ্বীপের লোকেরা আমার আগমন অপেক্ষা করছিল। আমাকে দেখে ওরা ভয় পেল না। রাজবাড়ি যাব শুনে 2জন পথ প্রদর্শক ছিল। রাজধানীর উদ্দেশ্যে যাত্রা করলাম। দ্বীপের যা নাম রাজধানীরও তাই নাম। পথ প্রদর্শক 2জনকে আমার হাতে তুলে নিয়েছিলাম। রাজবাড়ির ফটকের 200 গজের মধ্যে এসে আমি আমার পথ প্রদর্শক 2জনকে নামিয়ে দিয়ে বললাম, কোনো একজন সচিবকে খবর দিয়ে বলো আমি বাইরে সম্রাটের আদেশের জন্য অপেক্ষা করছি। 1 ঘন্টা পরে সাড়া পেলাম। রাজপরিবার সহ স্বয়ং সম্রাট এসেছেন আমাকে অভ্যর্থনা জানাতে। সঙ্গে এসেছেন দরবারের সভাসদগণ। আমি 100 গজ এগিয়ে গেলাম। সম্রাট এবং তার সঙ্গীগণ ঘোড়া থেকে নামলেন। সম্রাজ্ঞী এবং মহিলারা নামলেন তাদের গাড়ি থেকে। আমার বৃহৎ শরীর দেখে তারা যে ভয় পেয়েছেন আমার মনে হলো না। সম্রাট এবং সম্রাজ্ঞীর হস্ত চুম্বন করবার জন্য আমি মাটিতে শুয়ে পড়লাম। সম্রাটকে আমি বললাম যে আমি তার কাছে আসব, কথা দিয়েছিলাম। এখন আমি পরাক্রমশালী সম্রাটের দর্শন পেলাম এবং তার কোনো রকম সেবা করতে পারলে নিজেকে ধন্য মনে করব। এদেশে আসবার জন্য আমার সম্রাট আগেই তার সম্মতি জানিয়েছিলেন, কিন্তু আমাকে যে শাস্তি দেওয়া হবে সে কথা আমি উচ্চারণ করলাম না, কারণ আমাকে তো কিছু জানানো হয়নি। অতএব এই ব্যাপারে অজ্ঞ থাকাই ভালো। আমি সব জেনে শুনে এই দ্বীপে পালিয়ে এসেছি এমন কোনো ধারণা আমার সম্রাট করতে পারবে না, কিন্তু আমি বোধহয় ভুল বুঝেছিলাম। ব্লেফুস্কু দ্বীপের সম্রাট এবং তার জনগণ আমাকে কিভাবে অভ্যর্থনা করেছিলেন তার বিস্তারিত বিবরণ জানিয়ে পাঠকদের ধৈর্যচ্যুতি ঘটাতে চায় না। তবে মহান সম্রাট তার উদারতা অনুযায়ী আমাকে সমাদর করেছিলেন। এখানে আমি বাড়ি পাইনি, অসুবিধা হচ্ছিল, শোবার ব্যবস্থাও নেই, বিছানার চাদর জড়িয়ে মাটিতে শুতে হলো। এসব অসুবিধার কথাও এখন মুলতুবি থাক। ব্লেফুস্কু দ্বীপে আমি 3 দিন এসেছি। একদিন ঘুরতে ঘুরতে উত্তর পূর্ব দিকে গেছি। দূরে সমুদ্রের দিকে চেয়ে দেখছি আদলিক আন্দাজ দূরে কী যেন একটা চোখে পড়ল। একটা নৌকা যেন উল্টে গেছে। আমি তখনই আমার জুতো মোজা খুলে ফেললাম। তারপর জল ভেঙে সেই উল্টানো নৌকার দিকে এগিয়ে চললাম। এখানে সমুদ্র অগভীর। প্রায় 200-300 গজ যাবার পর মনে হলো জোয়ারের টানে বস্তুটি বুঝি আমার দিকে এগিয়ে আসছে। আরও কাছে আসে স্পষ্ট বুঝতে পারলাম ওটা সত্যি একটা নৌকা। ওটা বোধহয় ঝড়ে কোনো জাহাজ থেকে ছিটকে পড়ে সমুদ্রে রয়ে গেছে, তারপর ভাসতে ভাসতে এগিয়ে চলে আসছে। আমি তখনই শহরে ফিরে এলাম এবং রাজা বাহাদুরকে বললাম তার নৌবহর বাজেয়াপ্ত হবার পরও যেসব জাহাজ আছে তাদের মধ্যে উচ্চতম 20টি জাহাজ এবং ভাইস অ্যাডমিরালের অধীনে 3000 নাবিক যদি আমাকে দেন তো আমার উপকার হয়। রাজবাহাদুরের আদেশ পেয়ে পাল তুলে জাহাজগুলো ছেড়ে দিল। আমি হাঁটা পথে দ্বীপের উত্তর পূর্ব দিকে দাঁড়িয়ে গেলাম যেখানে নৌকাটি দেখা গিয়েছিল। জোয়ারে তখন অনেক এগিয়ে এসেছে। নাবিকদের কাছে আছে দড়ি। আমি আগেই ওদের সুতোর মতো দড়ি পাকিয়ে মোটা করে নিয়েছিলাম। দড়িগুলো বেশ মজবুত হয়েছিল। ওদিকে জাহাজ কাছে এসে পড়েছে। আমি জামা কাপড় খুলে জলে নেমে পড়লাম এবং নৌকাটার দিকে এগিয়ে চললাম। কিন্তু নৌকা যখন আর 100 গজ দূরে তখন আমাকে সাঁতার কাটতে হলো, কারণ ইতিমধ্যে জল বেড়েছে। যখন নৌকা আমার হাতের নাগালে তখন নাবিকরা আমার দিকে দড়ি ছুঁড়ে দিল। নৌকাতে একটা গর্তে আমি সেই দড়ি বাঁধলাম আর অপর প্রান্তে একটা মনোয়ারি জাহাজের সঙ্গে বাঁধলাম, কিন্তু আমার পরিশ্রম কোনো কাজে লাগলো না। আমার পা জমিতে থাকলে এখন তো সে জোর পাচ্ছি না, অতএব আমি নাবিকদের পুরো সাহায্য করতে পারছি না। তবু আমি ঘুরে নৌকার দিকে চলে গেলাম এবং এক হাত দিয়ে নৌকাটিকে ডাঙার দিকে ঠেলতে লাগলাম। জোয়ারে কিছু সাহায্য পাচ্ছিলাম,
খানিকটা এগিয়ে আসা গেল, জল আমার দড়ি পর্যন্ত, কিন্তু পায়ের নিচে মাটি পাওয়া গেল। 2-3 মিনিট দাঁড়িয়ে একটু বিশ্রাম নিলাম, দম ফুরিয়ে গিয়েছিল। তারপর নৌকাটাকে আবার ঠেলা মারতে লাগলাম। ঠেলতে ঠেলতে এগিয়ে আসছি, জল এখন আমার বুক পর্যন্ত। এবার খুব খাটুনির কাজ আরম্ভ হলো। জাহাজে দড়িগুলো রাখা ছিল সেগুলো বার করে নৌকার সাথে বাঁধলাম, আর অপর প্রান্ত বাঁধলাম 9টা জাহাজের সঙ্গে। বাতাস এখন জাহাজগুলোর পালের অনুকূলে, আর আমিও নৌকাটাকে ঠেলা মারছি। এই রকম করে ডাঙার 40 গজের মধ্যে এসে পড়লাম। ভাটা আরম্ভ হওয়ার জন্য অপেক্ষা করতে লাগলাম। আমারও বিশ্রামের প্রয়োজন। তারপর নৌকাতে আরও দড়ি বেঁধে 2 জাহাজের নাবিকও ইঞ্জিনের সাহায্যে নৌকাটাকে সোজা করলো। পরীক্ষা করে দেখলাম নৌকাটার বিশেষ ক্ষতি হয়নি। এবার দরকার দাঁড়ের। দাঁড় তৈরি করবার জন্য 10 দিন ধরে আমাকে যে পরিশ্রম করতে হয়েছিল তার বিবরণ জানিয়ে আমি পাঠকদের বিরক্তি উৎপাদন করতে চাই না। দাঁড় তৈরি করে নৌকাটিকে আমি ব্লেফস্কুর রাজবন্দরে নিয়ে গেলাম। এই অদ্ভুত জলযানটি দেখার জন্য সেখানে তখন হাজার হাজার নরনারী জমায়েত হয়েছে। আমি রাজা বাহাদুরকে বললাম যে সৌভাগ্যক্রমে নৌকাটি আমার দৃষ্টিপথে এসে গেছে। আমি এখন এই নৌকা ভাসিয়ে এমন কোনো জায়গায় যেতে পারবো যেখান থেকে আমি আমার স্বদেশে ফিরে যেতে সক্ষম হই। আমি রাজবাহাদুরের কাছে সাহায্য ভিক্ষা করলাম, যাতে আমি নৌকাটিকে সাজিয়ে গুছিয়ে নিতে পারি, কারণ সমুদ্রযাত্রায় অনেক কিছু প্রয়োজন হবে। এছাড়া দেশ ছাড়বার আগে রাজবাহাদুরের কাছে অনুমতিও চাইলাম। তিনি অনেক বাহানা করার পর সম্মতি দিলেন। কিন্তু আমি অবাক হয়ে ভাবলাম, এতদিন তো আমি এই দ্বীপে এসেছি, কিন্তু লিলিপুট দ্বীপের সম্রাট ব্লেসফুকু দ্বীপে রাজবাহাদুরের কাছে আমার জন্য তো একবারও খোঁজ করলেন না। আমার ধারণা ঠিক নয়। পরে অন্য সূত্র থেকে আমি জানতে পারলাম যে লিলিপুট দ্বীপের সম্রাটের ধারণা যে আমার প্রতি তারা যে শাস্তি প্রয়োগ করতে যাচ্ছেন তা আমি না জেনে এবং সম্রাটের মৌখিক সম্মতির বলে শুধু আমন্ত্রণ রক্ষার জন্য ব্লেসফুকু দ্বীপে গেছি। অতএব কয়েকদিন পর সেখানে ফিরে গেলে আমার প্রতি পূর্ব নির্ধারিত শাস্তি প্রয়োগ করা হবে। কিন্তু আমার দীর্ঘ অনুপস্থিতিতে তিনি উদ্বিগ্ন হলেন। তখন তার কোষাধ্যক্ষ এবং পরামর্শদাতাদের মত নিয়ে আমাকে অভিযুক্ত করে যে অভিযোগপত্র রচিত হয়েছিল সেইটি সমেত একজন দূত ব্লেসফুকু দরবারে প্রেরিত হলো। সেই দূতকে ব্লেসফুকুর রাজা বাহাদুরকে বলতে নির্দেশ দেওয়া হয়েছিল যে আমার কোনো অপরাধের জন্য লিলিপুট সম্রাট আমাকে খুব লঘু শাস্তি দিয়েছেন, শুধু আমার চোখ দুটি উপড়ে ফেলা হবে। আমি বিচার এড়াবার জন্য পালিয়ে গেছি এবং যদি 2 ঘন্টার মধ্যে ফিরে না যাই তাহলে আমাকে দেওয়া নারডাক উপাধি কেড়ে নেওয়া হবে এবং আমাকে বিশ্বাসঘাতক বলে ঘোষণা করা হবে। সেই দূত আরও বলল যে 2 দ্বীপের মধ্যে শান্তি এবং প্রীতি রক্ষার জন্য তার প্রভু মহামান্য সম্রাট আশা করেন যে তার ভ্রাতা ব্লেসফুকুর রাজা বাহাদুর আমায় বেঁধে আমাকে ফেরত পাঠাবেন, যাতে বিশ্বাসঘাতককে উপযুক্ত শাস্তি দেওয়া যায়। লিলিপুটের সম্রাটকে উত্তর দেওয়ার জন্য ব্লেসফুকুর রাজা বাহাদুর তার আমাত্যদের নিয়ে 3 দিন ধরে পরামর্শ করলেন এবং কিছু অজুহাত দেখিয়ে অনেক বিনয় প্রকাশ করে উত্তর দিলেন। তিনি লিখলেন, ভ্রাতা জানেন যে লোকটির হাত পা বাঁধা অসম্ভব এবং পাঠানোও এক সমস্যা। যদিও এই লোকটি তার নৌবহর আটক করে নিয়ে গিয়েছিল, তথাপিও 2 দেশের মধ্যে শান্তি স্থাপন করতে সে বড় একটা অংশগ্রহণ করেছিল এবং সেজন্য তার কাছে আমি ঋণী। তবে আমরা উভয়ই তার হাত থেকে শীঘ্রই অব্যাহতি পাব, কারণ আমার দ্বীপের অনতি দূরে সে এমন একটি জলযান পেয়েছে যার সাহায্যে সে শীঘ্রই এই দ্বীপ ত্যাগ করবে। আমি অবশ্য জলযানটি সাগর পাড়ি দেওয়ার উপযুক্ত করতে সাহায্য করছি। এমন একটি মানুষকে ভরণ পোষণ করা আমাদের উভয়ের পক্ষেই অসম্ভব। যাই হোক, আমরা অচিরেই তার হাত থেকে মুক্তি পাব। এই উত্তর নিয়ে রাষ্ট্রদূত লিলিপুটে ফিরে গেল। ব্লেফস্কুর রাজা বাহাদুর আমাকে সব জানালেন এবং আমাকে অতি গোপনে বললেন যে যতদিন আমি তার কাছে থাকব ততদিন তিনি আমায় আশ্রয় দেবেন এবং রক্ষা করবেন। আমি যদিও তার আন্তরিকতায় বিশ্বাস করেছিলাম, কিন্তু রাজা এবং মন্ত্রীদের উপর আমার আর বিশ্বাস নেই। আমি এখন এদের এড়িয়ে চলতে চাই। অতএব আমি তার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে বললাম, আমাকে ক্ষমা করবেন। স্বদেশে ফেরবার জন্য আমি এখন ব্যাকুল। সৌভাগ্যবশত আমি যখন এই জলযানটা পেয়েই গেছি, তখন ভালোই হোক আর মন্দই হোক আমি এই জলযানটা আশ্রয় করে সমুদ্রে ভেসে পড়তে চাই। আপনাদের মতো 2টি শক্তিশালী দেশের মধ্যে আমি আর বিপদের কারণ হয়ে থাকতে চাই না। আমার কথা শুনে রাজা বাহাদুর অসন্তুষ্ট হলেন না, বরঞ্চ আমার প্রস্তাব শুনে তিনি এবং তার মন্ত্রীরা আনন্দিতই হলেন। রাজা বাহাদুর এবং তার মন্ত্রীদের সমর্থন লাভ করে আমি আমার যাত্রার দিন আরও এগিয়ে আনলাম। আমি লক্ষ্য করলাম যে যাতে আমি তাড়াতাড়ি যাত্রা করতে পারি সেজন্য সভাসদরা উদ্যোগী হয়েছে। নৌকার একটা পাল তৈরি করার জন্য 500 কর্মী নিযুক্ত হলো। তারা আমার নির্দেশ অনুসারে কাজ করতে লাগলো। দ্বীপে প্রাপ্ত সবচেয়ে মজবুত কাপড় সংগ্রহ করে এবং সেগুলো 12-13 ভাঁজ করে 2টো পাল তৈরি করা গেল। পাল খাটাবার জন্য মোটা দড়ি দরকার। 10টা 20টা এমনকি 30টা পর্যন্ত দড়ি পাকিয়ে মোটা এবং যতদূর সম্ভব লম্বা দড়ি তৈরি করলাম। দ্বীপে অনেক খোঁজাখুঁজি করে বড় একটা পাথর সংগ্রহ করলাম
যেটা আমার নোঙরের কাজ করবে। নৌকাতে লাগাবার জন্য এবং অন্য কাজের জন্য আমাকে 300টি গরুর চর্বি জোগাড় করে দেওয়া হলো। মাস্তুল এবং দাঁড় তৈরি করতে খুব বেগ পেতে হয়েছিল। বড় বড় গাছ কেটে তাও তৈরি হলো। রাজা বাহাদুরের ছুতোর মিস্ত্রিরা সেগুলো মসৃণ করে দিয়েছিল। সব আয়োজন সম্পূর্ণ করতে প্রায় 1 মাস সময় লাগলো এবং বিদায় নেওয়ার জন্য আমি রাজা বাহাদুরের কাছে অনুমতি প্রার্থনা করলাম। রাজা বাহাদুর এবং রাজপরিবারের সকলে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে এলেন। রাজা বাহাদুরের হস্ত চুম্বন করার জন্য আমি মাটিতে শুয়ে পড়লাম। অনুগ্রহ করে তিনি ও পরে মহারানী এবং রাজকুমারও তাদের হাত বাড়িয়ে দিলেন। রাজা বাহাদুর আমাকে 50টি থলি উপহার দিলেন। প্রতিটি থলিতে ছিল 200টি স্প্রাগ মুদ্রা। তিনি তার একটি পূর্ণবায়ব ছবিও দিলেন। এগুলো আমি সযত্নে আমার একটি দস্তানার মধ্যে ভরে নিলাম। বিদায় অনুষ্ঠানের দীর্ঘ বিবরণী পাঠকদের পীড়িত করতে পারে, এজন্য আমি পড়লাম না। নৌকাতে আমি একটি বলদ এবং 300 ভেড়ার মৃতদেহ বোঝাই করলাম এবং অনুরূপ পরিমাণে রুটি এবং সুরা এবং 400 বাবরচি যত মাংস রান্না করতে পারে দিতে পারলো তত পরিমাণ মাংস। আমি সঙ্গে নিলাম 2টি জীবন্ত গরু এবং 2টি ষাঁড় এবং অতগুলি মাদি এবং পুরুষ ভেড়া। দেশে যদি ফিরতে পারি তো ওদের বাচ্চা উৎপাদন করব। ওদের খাওয়াবার জন্য অনেক বোঝা খড় এবং দানা নিলাম। আমার ইচ্ছে ছিল 12 জন স্থানীয় নরনারী সঙ্গে নিতে, কিন্তু তাদের অনিচ্ছা দেখে আমি বিরত হলাম। তথাপি রাজা বাহাদুরের লোকেরা আমার পকেটগুলো একবার দেখে নিল, কৌতুক করেও আমি কাউকে তুলে নিয়েছি কিনা দেখবার জন্য। এইভাবে প্রস্তুত হয়ে 1701 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসের 24 তারিখ সকাল 6টায় আমি পাল তুলে নিলাম। উত্তর দিকে 4 লিগ যাবার পর উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত বাতাসে আমার নৌকার পাল ফুলে উঠল এবং সন্ধ্যা 6টা নাগাদ আদলিক আন্দিজ দূরে একটা ছোট দ্বীপ দেখতে পেলাম। দ্বীপের দিকে এগিয়ে গেলাম এবং বাতাসের বিপরীত দিকে নোঙর ফেললাম। দ্বীপে নেমে বুঝলাম ওখানে মনুষ্য বাস নেই। কিছু আহার করে বিশ্রাম করতে লাগলাম। ঘুমিয়ে পড়েছিলাম। বোধহয় 6 ঘন্টা ঘুমিয়েছিলাম, কারণ আমি জেগে ওঠার আর 2 ঘন্টা পরে ভোর হলো। রাত্রিটা বেশ পরিষ্কার ছিল। সূর্য ওঠার আগে আমি ব্রেকফাস্ট খেয়ে নিলাম। লক্ষ্য করলাম বাতাস অনুকূল, অতএব নোঙর তুলে নৌকা ছেড়ে দিলাম। আগের দিন যেদিকে যাচ্ছিলাম সেদিকেই চললাম। সঙ্গে একটা পকেট কম্পাস ছিল। সেই ছোট কম্পাস আমার দিক ঠিক করতে সাহায্য করছিল। আমার উদ্দেশ্য ছিল যে সম্ভব হলে এমন একটা দ্বীপে পৌঁছানো যেটা ভ্যান ডিমেন্স দ্বীপের উত্তর পূর্ব দ্বীপে অবস্থিত। আমার ধারণা এমন একটা দ্বীপ ওইদিকে আছে, কিন্তু সারা দিনেও কোনো দ্বীপ আবিষ্কার করতে পারলাম না। পরদিন বেলা 3টে নাগাদ আমি হিসেব করে দেখলাম যে ব্লেফস্কু দ্বীপ থেকে 24 লিগ পর্যন্ত এসেছি। আর ঠিক সেই সময়ে আমি দক্ষিণ পূর্ব দিকে জাহাজের পাল দেখতে পেলাম। আমি তখন যাচ্ছিলাম পূর্ব দিকে। আমি সেই জাহাজের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। নৌকার মুখ ঘুরিয়ে জাহাজের দিকে যেতে লাগলাম। তখন বাতাসের বেগ কমে আসছে, তবু আমি নানাভাবে যথাসাধ্য চেষ্টা করতে লাগলাম। আধ ঘন্টা বাদে আমার চেষ্টা সফল হলো। ওরা আমাকে দেখতে পেল এবং তা জানিয়ে দেবার জন্য একটা পতাকা তুলল আর সেই সঙ্গে করলো কামানের আওয়াজ। তখন যে আমার কি আনন্দ হলো আর কি বলবো। আমি আবার স্বদেশে ফিরে যেতে পারবো, আমার চেনা মুখগুলো দেখতে পাবো। জাহাজ তার গতি কমালো। তারিখটা আমার মনে আছে, 26 সেপ্টেম্বর। জাহাজের কাছে যখন পৌঁছালাম তখন সন্ধ্যা হয়ে আসছে। 5টা বেজে গেছে, কিন্তু 6টা বাজে। পতাকা দেখে যখন চিনতে পারলাম যে জাহাজটি ব্রিটিশ, তখন আনন্দে আমার হৃদয় নেচে উঠল। গরু এবং ভেড়াগুলো আমার পকেটে নিলাম এবং খাদ্যদ্রব্য সমেত সমস্ত মালপত্র জাহাজে তুললাম। জাহাজখানা ব্রিটিশ মালবাহী জাহাজ, উত্তর এবং দক্ষিণ সমুদ্র দিয়ে জাপান থেকে আসছে। জাহাজের ক্যাপ্টেন মিস্টার জন বিডেল ডেপফোর্ডের মানুষ, অতি সজ্জন ব্যক্তি এবং জাহাজ চালনায় দক্ষ। আমরা এখন দক্ষিণে 30 ডিগ্রির অক্ষাংশে রয়েছি। জাহাজে প্রায় 50 জন এবং আমার একজন পরিচিত ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল। তার নাম পিটার উইলিয়ামস। পিটার আমাকে ক্যাপ্টেনের সঙ্গে পরিচয় করিয়ে দেবার সময় আমার কিছু গুণগান করলো। ক্যাপ্টেন আমার সঙ্গে সদ্ব্যবহার করতে লাগলেন এবং জিজ্ঞেস করলেন আমি কোথা থেকে আসছি এবং কোথায় যেতে চাইছি। আমি যখন সংক্ষেপে সব কিছু বললাম এবং তারা ভাবলেন আমি বাজে কথা বলছি কিংবা সমুদ্রে বিপদে পড়ার ফলে আমার মাথাটাই খারাপ হয়ে গেছে। কিন্তু আমি পকেট থেকে যখন জীবন্ত গরু ভেড়াগুলি একে একে বার করে টেবিলের উপর রাখলাম, তখন তো তারা অবাক। তারা বুঝলো আমি ওদের ধোঁকা দেয়নি। ব্লেফস্কুর রাজদরবারে আমাকে যে স্বর্ণমুদ্রাগুলো দিয়েছিল সেগুলো এবং রাজা বাহাদুরের পূর্ণবায়ক ছবিটি এবং ওই 2 দ্বীপের কিছু অদ্ভুত জিনিস ক্যাপ্টেনকে দেখালাম। 100 স্প্রাগ ভর্তি 2টি থলি আমি ক্যাপ্টেনকে উপহার দিলাম এবং বললাম যে ইংল্যান্ডে পৌঁছালে আমি তাকে বাচ্চা সমেত একটি গরু এবং একটি ভেড়া উপহার দেব। আমি এই সমুদ্রযাত্রার বিবরণী দিয়ে পাঠকদের বিরক্তির কারণ হতে চাই না, তবে বাকি যাত্রাপথ বেশ নির্বিঘ্নেই কেটেছিল। 1702 সালের 13 এপ্রিল আমরা ইংল্যান্ডের ডাউন্সে পৌঁছালাম। একটা দুর্ঘটনা ঘটেছিল।
ইঁদুর আমার একটি ভেড়া ধরে নিয়ে গিয়েছিল। হাড়গুলো একটি গর্তে পেয়েছিলাম। মাংস পরিষ্কার করে খেয়ে নিয়েছিল। বাকি পশুগুলো সবুজ ঘাস ভর্তি একটা মাঠে ছেড়ে দিয়েছিলাম। আমার আশঙ্কা ছিল ওরা হয়তো এদেশে টিকবে না, কিন্তু আমার সব আশঙ্কা দূর করে ওরা দিব্যি ঘাস খেয়ে ঘুরে বেড়াতে লাগলো। জাহাজে ওদের বাঁচিয়ে রাখতে পারতাম না যদি নাকি ক্যাপ্টেন আমাকে তার ভাড়ার থেকে কিছু বিস্কুট না দিতেন। ওই বিস্কুটগুলো গুঁড়ো করে জলে গুলে আমি ওদের খাওয়াতাম। তারপর আমি ইংল্যান্ডে যে কটা দিন কাটালাম, আমি আমার ক্ষুদ্র পশুগুলো ইংল্যান্ডের নামি দামি ব্যক্তিদের দেখিয়ে বেশ 2 পয়সা আয় করেছিলাম। আমি আমার দ্বিতীয় সমুদ্রযাত্রা আরম্ভ করার পূর্বে পশুগুলো 600 পাউন্ডে বেচে দিয়েছিলাম। পরের সমুদ্রযাত্রা থেকে ফিরে এসে খবর নিতে গিয়ে দেখলাম ভেড়াগুলো ছানাপোনা হয়ে সংখ্যায় অনেক বেড়েছে। ওদের কোমল পশমের নিশ্চয়ই খুব চাহিদা হবে। আমি আমার স্ত্রী এবং পরিবারের সঙ্গে 2 মাস থাকলাম, কিন্তু আরও দূরদেশ দেখবার জন্য আমার ভ্রমণ পিয়াসী মন চঞ্চল হয়ে উঠল। নিশ্চিন্ত পারিবারিক জীবন আমাকে আটকাতে পারল না। আমি আমার স্ত্রীর হাতে 1,500 পাউন্ড দিলাম এবং তাকে রেড দ্বীপের একটি বাড়িতে থিতু করেছিলাম। যে টাকা বাকি রইল তা থেকে নগদ কিছু সঙ্গে রইলাম। কিছু জিনিস কিনলাম, সেগুলো বিদেশে বেচে মোটা লাভ করতে পারবো। এপিংয়ের কাছে আমার বড় আঙ্কেল আমাকে খানিকটা জমি দিয়েছিলেন, যা থেকে বার্ষিক প্রায় 30 পাউন্ড পাওয়া যেত। এছাড়া ফেটার লেনে আমি ব্ল্যাকবুল পানশালা দীর্ঘমেয়াদী লিজে রেখেছিলাম, তা থেকেও ভালো আয় হতো। অতএব আমি আমার পরিবারের ব্যবস্থা করে যাচ্ছি। পরে ওদের অপরের দয়ায় নির্ভর করতে হবে না। আমার ছেলের নাম জনি, নামকরণ তার আঙ্কেলের নাম অনুসারে। এখন গ্রামের স্কুলে পড়ছে, শান্ত বালক। আমার মেয়ে বেটি সেলাই নিয়ে মেতে আছে। তার বিয়ে হয়ে গেছে, ছেলেপুলেও হয়েছে। স্ত্রী এবং ছেলে মেয়ের কাছে বিদায় নিলাম, সকলের চোখেই জল। তারপর জাহাজে গিয়ে উঠলাম। জাহাজটির নাম অ্যাডভেঞ্চার, 300 টনের মালবাহী জাহাজ। ভারতবর্ষের সুরাট অভিমুখে যাবে। ক্যাপ্টেনের নাম জন নিকোলস, লিভারপুলবাসী। আমার এই সমুদ্রযাত্রার বৃত্তান্ত আমার ভ্রমণ কাহিনীর 2য় ভাগে বর্ণিত হবে।